আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ফাহিম তোমাদের ইকোনমিক্স দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো তোমাদের যারা ফ্রেন্ড আছো, মানে যাদের অর্থনীতি আছে আর কি, তারা হচ্ছে একটু কানেক্ট হয়ে যাও। তো ক্লাস শুরু করার আগেই আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আমাদের মাইলস্টোন কলেজ যেটা ছিল উত্তরাতে, সেখানে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেটাই আসলে আমরা সবাই মর্মাহত। আমরা শোক পালন করেছি, রাষ্ট্রীয় শোক পালন করেছি। তো সবকিছুর পরে আসলে আলটিমেটলি স্টুডেন্ট হিসেবে তোমাদের সবাইকেই পড়াশোনায় ফিরতে হয়, আমাদেরকেও তোমাদেরকে পড়ানোর জন্য প্রস্তুতি নিতে হয়। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা আসলে সবকিছু শোক কাটিয়ে উঠে আমাদের পড়া শুরু করতে হবে আর কি, ঠিক আছে? কারণ আসলে পড়াশোনার বিকল্প নয়, আলটিমেটলি তো পড়াশোনা করতেই হবে। বিচ্ছিন্ন ঘটনা আমাদের দেশে প্রায় প্রতিনিয়তই ঘটে, তো নিয়ে আসলে এখন আর কথা বলতে চাচ্ছি না আমরা। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 1000 জন অ্যাড হয়ে গেছো। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বেঁচে আছি। তো তোমাদের কি খবর তোমরা জানাইতে পারো। আর দেখতেই পাচ্ছ হয়তো বোর্ডে যে আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্র, এটা হ্যাঁ অর্থনীতি দ্বিতীয় পত্র, যেহেতু প্রথম পত্রের তোমাদের পরীক্ষার নতুন রুটিন মেবি একটা দিয়েছে, হ্যাঁ তোমাদের ইকো ফার্স্ট পেপার। আচ্ছা, তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা নেক্সট মান্থে 19/08/25 তারিখে হবে। হ্যাঁ, ফার্স্ট পেপার পরীক্ষাটা হচ্ছে তোমাদের নেক্সট মান্থের 19 তারিখে হবে, কিন্তু তোমাদের এই মাসের এই 27 তারিখ, 27/07/25, এই 27 তারিখে কিন্তু তোমাদের ইকোনমিক্স সেকেন্ড পেপার পরীক্ষা, রাইট? ইকোনমিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা হচ্ছে তোমার এই 27 তারিখে। তো আমরা চাচ্ছি যে ইকোনমিক্স সেকেন্ড পেপারটা দিয়ে আমরা আসলে পড়া শুরু করি, যেহেতু ফার্স্ট পেপার পরীক্ষার আগে অনেক সময় পাওয়া যাবে, তো ওই ক্ষেত্রে আমরা আসলে দ্বিতীয় পত্রটাই শুরু করতে পারি আর কি। তো তোমাদের একটা সংশোধিত হয়তো দিয়ে দিয়েছে যে কবে হবে এটা, ফার্স্ট পেপার পরীক্ষা ডেটটা দিয়ে দিয়েছে, আমি দিয়ে দিলাম, তোমরা এটা পেয়ে যাবা, একটু ইয়ে করলেই পেয়ে যাবা। তো আমরা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র পড়ছি, হ্যাঁ অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব, বাংলাদেশের কৃষি। তো এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? তোমাদের তো সিলেবাসে দ্বিতীয় অধ্যায় আছে, প্রথম অধ্যায় তো নাই। তো এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। একটা স্পেশাল জিনিস আমি তোমাদেরকে আজকে পড়াবো, এটা আসলে তোমাদের টেক্সট বুক গুলাতে বা গাইড বই গুলাতে এরকম ভাবে নাই, বাট ওই জিনিসটা তোমাদের শিখতে হবে। অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য আজকে যে জিনিসটা আমি পড়াবো, একটা স্পেশাল জিনিস আছে, এটাকে আমরা দণ্ডচিত্র বলি, ঠিক আছে? তো এই দণ্ডচিত্রটা আমাদের শিখতে হবে দ্বিতীয় পত্র পড়তে গেলে, কারণ দণ্ডচিত্র থেকে আমি খুব সহজে 3 মার্ক পাবো, ঠিক আছে? 3টা মার্ক আমি দণ্ডচিত্র একে পাবো। সো এই জিনিসটা আজকে শেখাবো, একটা নতুন জিনিস শেখাবো। হয়তো তোমরা অনেকেই আগে থেকে দণ্ডচিত্র সম্পর্কে জানো, বাট যারা জানো না তারা কিন্তু আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকো। প্রায় 1.2K স্টুডেন্ট এই মুহূর্তে আমার ক্লাসে অ্যাড হয়ে গেছো। আশা করি তোমাদের সবার অর্থনীতি বিষয়টা রয়েছে। তো অর্থনীতি আমি আসলে এটা শুরু করার আগে তোমাদের কাছ থেকে একটু মতামত নিতে চাচ্ছি যে তোমরা কি মনে করো, অর্থনীতি কি আসলে মানবিকের ছাত্রছাত্রী হিসেবে এটা কঠিন লাগে তোমাদের কাছে? মানে অর্থনীতি বিষয়টা কি কঠিন? তো
কঠিন কিনা এটা একটু কমেন্ট করতে পারো, কাদের কাছে কঠিন লাগে কাদের কাছে সহজ লাগে একটু কমেন্ট করতে থাকো। আর আমি তোমাদের আসলে একটা গল্প শোনাই, মানে অর্থনীতি বিষয়টা নিয়ে গল্প না ঠিক, আমরা যখন পড়াশোনা করেছি এই যে গল্প বলতে পারো বা একটা ধারণা বা একটা আইডিয়া উনি আমাদের সাথে শেয়ার করেছিলেন, এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমরা তো যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা সবাই কিন্তু ভাত টাত খাইতে পছন্দ করি, তাই তো? আমাদের প্রধান খাদ্য তো ভাত। ওকে, তো ভাত প্লাস হচ্ছে শাক দিয়ে ভাত খাই না আমরা? গরম গরম ভাত হচ্ছে শাক দিয়ে মেখে ভাত খাই, রাইট? তো শাক দিয়ে যখন আমরা ভাত খাই, অনেকেই আছে যারা একটু মরিচ খেতে পছন্দ করো বা ঝাল খেতে পছন্দ করো। তো ভাত আর শাক দিয়ে যখন তুমি একটা ঝাল মরিচ খাবা, ওকে, ঝাল একটা মরিচ তুমি খাচ্ছ, প্রতি লুকমাতে ভাত খাচ্ছ, একটা ঝাল মরিচ কামড় দিচ্ছ, ঝাল লাগতেছে, বাট আলটিমেটলি তুমি খাবারটা এনজয় করতেছো, রাইট? হ্যাঁ, যখন ভাত আর শাক দিয়ে তুমি একটা ঝাল মরিচ দিয়ে ভাত খাবা, যারা ঝাল পছন্দ করে তারা এটা খুব ভালো করে রিলেট করতে পারবা যে ঝাল লাগলেও কিন্তু আলটিমেটলি কি হয়, আমাদের টেস্ট বাডে খুব একটা স্পেশাল একটা টেস্ট আসে, তো যেটা আসলে আমাদের ভাল লাগে, ঝাল লাগে বাট মজা লাগে। তো ইকোনমিক্স বিষয়টা কিন্তু অনেকটা ওই রকম, একটু ঝাল, এই ইকোনমিক্সটা একটু ঝাল, ঠিক আছে, একটু ঝাল, বাট আলটিমেটলি যখন তুমি বুঝবা তখন কিন্তু মজা আছে, ঠিক আছে? ঝাল বাট মজা, মজাদার। তো আমরা যখন অর্থনীতি প্রথম পত্র পড়বো তখন তোমরা এই মজাটা আস্তে আস্তে আস্বাদন করা শুরু করবা ইনশাল্লাহ। তো আজকে সেকেন্ড পেপার শুরু করব আমরা। তো সেকেন্ড পেপারেও আসলে কিছু মজা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, আশা করি পাবা। তো এই ঝালমরিচ দিয়ে ভাত খাবা, ঝাল লাগবে, ঠিক আছে, মজা পাবা। সেম ভাবে যাদের ইকোনমিক্স আছে তাদের একটু ঝাল লাগতে পারে, বাট আলটিমেটলি মজা পাবা সাবজেক্টটা পড়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি আসলে কারো এরকম কমেন্ট দেখতে পাই নাই যে আসলে কঠিন লাগে কিনা, এই বিষয়ে তোমরা আসলে কেউ কমেন্ট করো নাই দেখতেছি। তো যাই হোক, তো দ্বিতীয় পত্র মানে যে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র যেটা, এটা কম্পারেটিভলি ইজি। আর প্রথম পত্রতে হচ্ছে থিওরি থাকে, আর দ্বিতীয় পত্র হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, মানে একদম প্রায়োগিক দিক থেকে অর্থনীতিটা আমরা দেখবো, ঠিক আছে? তো এখানে শুরুই হয় দ্বিতীয় অধ্যায় দিয়ে, বাংলাদেশের কৃষি। তো এখানে দেখো এই শিখন ফল কি কি আছে, মানে এই অধ্যায়টা পড়ে তুমি কি কি শিখতে পারবা, এবং মেইনলি এই টপিক গুলা থেকেই তোমার কি আসে, সৃজনশীল প্রশ্ন আসে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে কিছু শিখন ফল থাকে, এই শিখন ফলগুলোর কাজ কি, ওইগুলো থেকে বেসিকলি হচ্ছে তোমার প্রশ্ন হয়। যেমন কৃষি, বাংলাদেশের কৃষি কাঠামো, হ্যাঁ, এখানে কৃষি মানে কি, তোমার এখানে কৃষির ধারণা আসবে, কৃষি শব্দটা কোত্থেকে আসছে, কৃষিটা কেমন, হ্যাঁ। দেন হচ্ছে তোমার এই যে কৃষি কাঠামো, বাংলাদেশের কৃষি কাঠামো, এই কৃষি কাঠামো থেকে তোমার একটা গ নাম্বারের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। তারপরে দেখো যে বাংলাদেশের কৃষির উপখাত সমূহ ও অবদান, এগুলা থেকে দেখবা যে গ ঘর প্রশ্ন আসবে, তাই না? তার মানে এই টপিক গুলো আমাকে বুঝতে হবে, আমি যদি টপিক গুলা বুঝি তাহলে আমি পরীক্ষায় সুন্দর করে আনসার করতে পারবো। আর কি বলে, আচ্ছা, আমার কি কোনো কমেন্ট আসতেছে না নতুন করে? তোমরা কি সবাই ক্লাস এই যে 1.3 কে প্রায় 1300 স্টুডেন্ট ক্লাসটা দেখছো, তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে, যে ইকোনমিক্স তোমাদের আসলে প্রস্তুতি কেমন হয়েছে, বা আসলে ভীত আছো কিনা এখনো কেউ, যে আসলে পরীক্ষায় পাশ করতে পারবা কিনা, বা ভালো রেজাল্ট করতে পারবা কিনা, এ প্লাস নিশ্চিত হবে কিনা। তো ওই রকম তোমাদের শঙ্কা থাকলে ওইটা একটু কমেন্ট করে একটু জানাও, আমি কোনো কমেন্ট আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো অবশ্যই ইকোনমিক্স ক্লাস করতে বসছো, খাতা কলম নিয়ে একটু বসবা সবাই, ঠিক আছে? আমাদের একটু পরেই খাতা কলমের কাজ লাগবে। আচ্ছা, তারপরে দেখো এই যে কৃষি খামার থেকে প্রশ্ন আসবে, কৃষি জোত থেকে, কৃষি জোত কি, এগুলা থেকে ক নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে দেখো বাংলাদেশের কৃষি খামারের স্বরূপ, কৃষি খামারের ওকে প্রকারভেদ, তো এগুলা হচ্ছে আমরা লাগবে, এগুলা থেকে এই টপিক গুলা থেকে প্রশ্ন আসবে। তাহলে তোমাদের এই টপিক কিন্তু কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো এই পাঁচটা টপিকই হচ্ছে বিস্তারিত ভাবে পুরো চ্যাপ্টার আলোচনা করা আছে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে পড়বো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো, একটা চ্যাপ্টার বা একটা টপিক যখন আমরা পড়বো, এই টপিকটার বেসিক আইডিয়া নিব। যেমন এখানে যে বেসিক আইডিয়া আছে, এই বেসিক আইডিয়া গুলা থেকে কি প্রশ্ন আসে বলতো? এগুলা থেকে তোমার হচ্ছে ক এবং খ প্রশ্ন আসে, ঠিক আছে?
ক খ প্রশ্নগুলা এই টপিকগুলা থেকে আসে। যেমন এগ্রিকালচার শব্দটা কোন শব্দ থেকে আসছে, এটা এগার এবং কালচারাল শব্দ থেকে আসছে, এটা কোন ধরনের শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। তো এইগুলো মুখস্থ করবা, এটা হচ্ছে জ্ঞানমূলক ক নাম্বারের প্রশ্ন। হ্যাঁ, যে এগ্রিকালচার এই শব্দটা কোন ভাষার শব্দ থেকে আসছে, এটা হচ্ছে তোমার ল্যাটিন শব্দ, এগার এবং কালচারা থেকে আসছে। ওকে, তো এই এগার শব্দের অর্থ হচ্ছে তোমার এখানে জমি, আর কালচার শব্দের অর্থ হচ্ছে চর্চা করা বা চাষ করা। তো তাই সাধারণ অর্থে জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। প্রশ্ন আসতে পারে কৃষি কাকে বলে? কৃষি হচ্ছে কি, যে জমি চাষ করে ফসল উৎপাদন করাকেই কৃষি বলে। জমি চাষ করে ফসল উৎপাদন করাকেই কৃষি বলে, সিম্পল আনসার। তো এখন দেখো, কৃষির সাথে যুক্ত ব্যক্তিকে বাংলায় ক্ষেত্রকর, কর্ষক বা কৃষক বলে। ঠিক আছে, দেখছো শব্দটা কিভাবে আসছে? ক্ষেত্রকর থেকে আসছে কর্ষক, কর্ষক থেকে হয়েছে কি কৃষক। এগুলা থেকে প্রশ্ন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, কোন নাম্বারের প্রশ্ন থাকতে পারে। এর সঙ্গে স্পষ্টতই ক্ষেত্র বা ক্ষেত এবং কর্ষণ শব্দগুলোর সম্পর্ক রয়েছে। তাহলে এখন দেখো এখানে কৃষির হচ্ছে একটা আরো বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে। যেমন কৃষি হলো এমন একটা সৃষ্টি সম্পর্কিত কাজ যা কি করে ভূমিকর্ষণ, বীজ বপন, তারপরে শস্য চর্চা, পরিচর্যা ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। তো যাই হোক, তো এই যে প্রথম যে একটা টপিক থাকে এটা হচ্ছে আইডিয়া টপিক। আর এই আইডিয়া টপিক থেকে তোমার বেসিকলি কি আসবে? ক খ প্রশ্ন আসবে। সো এগুলা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়ে নিবা। এটা আমি একটা টপিক তোমাকে দেখাই দিলাম, প্রত্যেকটা টপিক এখানে পড়ানোর কিছু নাই। এগুলা থেকে জ্ঞানমূলক ক নম্বরের প্রশ্ন, এমসিকিউ আসবে, এগুলা তোমরা মুখস্থ করবা। ওকে, আচ্ছা এখানে দুইবার আসছে এটা। আচ্ছা, এখন আসো বাংলাদেশের কৃষির কাঠামো। বাংলাদেশের কৃষি কাঠামোটা আসলে কেমন? এখানে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। এই যে চিত্র আছে এটা দেখলে আসলে আমরা কৃষি কাঠামো বুঝতে পারবো। আচ্ছা, আমার কি সামহাও কমেন্ট গুলো আসতেছে না? আচ্ছা, এখন কমেন্ট আসতেছে আই গেস। হ্যাঁ, যাদের ক্লাস করতে পারছো না, ক্লাস রেকর্ড থাকবে, তোমরা করে নিতে পারবা। হ্যাঁ, অর্থনীতি দ্বিতীয় পত্র, যেটা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রে কৃষি একটা চ্যাপ্টার আছে, এটা পড়লে মনে হবে যে তুমি কৃষি শিক্ষা পড়তেছো। ঠিক আছে, এখানে কৃষি শিক্ষা বিষয়ক জিনিসপত্রই আছে। তো এটা আমরা একটু এমনি বাংলাদেশের কৃষি কাঠামোটা কেমন আমরা সবাই জানি। আমাদের হচ্ছে কি থাকে, সামগ্রিক কৃষির অবস্থাটা কি দেখো, যে কিছু জায়গায় নিচু জমি থাকে, কিছু জায়গায় উঁচু জমি থাকে। হ্যাঁ, আমাদের কৃষির দুইটা মানে প্রধান দুইটা সেক্টর হচ্ছে, একটা মাঠ ফসল আর একটা হচ্ছে উদ্যান ফসল। এখন তোমরা বলতে পারবা, একটা এক্সাম্পল বলতে পারবা, মানে তোমরা একটু কমেন্ট করো এক্সাম্পল, যে মাঠ ফসল কোনগুলা, উদ্যান ফসল কোনগুলা, এগুলো একটু কমেন্ট করো। ঠিক আছে, তারপরে দেখো যে মাছ আমরা চাষ করি, সামাজিক বনায়ন আছে, পোল্ট্রি চাষ করি, গবাদি পশু চাষ করি। তো এই সব কিছুর ব্ল্যান্ড, এই সব কিছুর ব্ল্যান্ডে কিন্তু হচ্ছে কৃষি। তো আমি একটা প্রশ্ন রেখেছি তোমাদের কাছে, যে মাঠ ফসল কোনটা, উদ্যান ফসল কোনটা? তোমরা তো অলরেডি এইচএসসি পরীক্ষা দিবা 2 দিন পরে, তো দেখি তোমরা আসলে কমেন্ট করতে পারো কিনা বা এটা জানো কিনা। আচ্ছা, অর্থনীতি আমি বলছি যে একটা ঝাল মরিচের মতো, একটু ঝাল বাট মজা আছে। ঠিক আছে, তো একটু পড়া শুরু করো, হোপফুলি প্যারা লাগবে না, এটা ইজি আছে। ঠিক আছে, ইজি ভাবে পড়ানোর চেষ্টা করা হবে। পৌরনীতি ক্লাস, পৌরনীতি পরীক্ষার আগে ইনশাল্লাহ নেওয়া হবে সূরা ইসলাম। আচ্ছা, পিডিএফ হচ্ছে তোমরা এটা পরে ভাইয়াদের সাথে যোগাযোগ করবা, পিডিএফ নিয়ে এখন চিন্তা না করে। আচ্ছা, আমি তোমাদের তো প্রশ্ন করেছিলাম যে উদ্যান ফসল কি, মাঠ ফসল কি। তো এখানে কি এখনো প্রায় 1300 স্টুডেন্ট আছো, এখানে কি 300 স্টুডেন্ট নাই যারা একটু সিরিয়াস? তারা আমার সাথে একটু কি করবা, কোঅপারেট করবা, একটু কমিউনিকেট করবা। কারণ আমি একা কথা বলে গেলে জিনিসটা মনোলগ হয়ে যাচ্ছে, তোমরা আসলে বুঝতে পারতেছো, এটা আমি বুঝবো না। হ্যাঁ, আচ্ছা, কি মোহাম্মদ ইয়াসিন, ধন্যবাদ, তুমি কারেক্টলি আনসার করেছো। মাঠ ফসল হচ্ছে কোনগুলা? মাঠ ফসল হচ্ছে তোমার এই যে ধান, তারপরে এই যে পাট, হ্যাঁ এইগুলা, তারপরে হচ্ছে মনে করো যে গম। উদ্যান ফসল কোনগুলা বলো তো? যেমন হচ্ছে তোমার কলা চাষ করে না মানুষ, হ্যাঁ কলা, তারপরে ধরো সূর্যমুখী চাষ করে অনেকে। হ্যাঁ, মানে এক কথায় ওই যে বাগান, হ্যাঁ যেমন তোমার হচ্ছে পেয়ারা বাগান, হ্যাঁ পেয়ারা চাষ করে না অনেকে, এগুলো হচ্ছে উদ্যান ফসল। মানে বিভিন্ন বাগান করি না, লিচু বাগান করি, কলা বাগান করি, হ্যাঁ আম বাগান করি, এগুলো হচ্ছে উদ্যান। আর মাঠ ফসল হচ্ছে ধান, পাট, গম, ওইগুলা। ওকে, খুব বেসিক জিনিসপত্র। যাই হোক, এটা দিয়ে সময় নষ্ট করার টাইম নাই, আমরা আরো ইম্পর্টেন্ট জিনিসপত্র যাই। দেখো এখানে মাঠ ফসল, উদ্যান ফসল,
তারপরে হচ্ছে তোমার এই গবাদি পশু পোল্ট্রি টোল্ট্রির মধ্যে কি পড়ে, এই চারটা দেওয়া আছে। এগুলা থেকে দেখবা যে ম্যাক্সিমাম এমসিকিউ আসে। তো এই এমসিকিউ গুলো তোমাদের একটু শিখতে হবে। হ্যাঁ, এই চারটা একটু এমসিকিউর জন্য দেখবা। হ্যাঁ, এমসিকিউ হচ্ছে তোমার এই যে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলা ওইগুলাতে আসে যে নিচের কোনগুলা উদ্যান ফসল। তো দেখো উদ্যান ফসল আছে এখানে ফল, হ্যাঁ, সবজি, মশলা, ফুল, হ্যাঁ, সৌন্দর্য বর্ধনকারী গাছ। এই ফলের মধ্যে কি আছে বলতো? এই যে আম বাগান থাকতে পারে, হ্যাঁ। সবজির মধ্যে ধরো হচ্ছে কি থাকে, সিম থাকতে পারে, বরবটি থাকতে পারে, অনেক ধরনের থাকতে পারে। মশলা যেমন আদা থাকতে পারে, হ্যাঁ। ফুল হচ্ছে তোমার গোলাপ, জবা, এগুলা। হ্যাঁ, তো কিভাবে দেখো মাঠ ফসল কোনগুলা? যেমন দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল কোনগুলা? ওই যে ধানের কথা বলছিলাম আমি। ডাল জাতীয় ফসল মুগ ডাল, মসুর ডাল। তৈলবীজ জাতীয় ফসল যেমন হচ্ছে তোমার সরিষা, ঠিক আছে। তৈলবীজ কি সরিষা না? তারপরে দেখো অর্থকারী ফসল যেমন তুলা, হ্যাঁ, অর্থকারী ফসল হচ্ছে তুলা। তো কিভাবে দেখো গবাদি পশু কোনগুলা? গরু, ছাগল, তারপরে হচ্ছে মহিষ। মাছ তো চিনোই তোমরা। আর পোল্ট্রির মধ্যে পড়ে কি? হাঁস, মুরগি, কবুতর, কোয়েল, হ্যাঁ, পোষা পাখি, এগুলা। তো এগুলো একটু বহুপদী সমাপ্তি সূচকের জন্য আমরা একটু দেখে রাখবো জাস্ট, তাইলেই আমাদের এটা হয়ে যাবে। তারপরে আসো যে বাংলাদেশের কৃষি কাঠামো, ঠিক আছে। তো বাংলাদেশের কৃষি কাঠামো, তো এটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই বাংলাদেশের কৃষি কাঠামো আমাদের এইটা থেকে দেখবা যে গ নাম্বারের প্রশ্ন আসবে। কই থেকে কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের এটা মার্ক করে দিচ্ছি। এটা কৃষি শিক্ষার মতোই খুব ইজি একটা চ্যাপ্টার। এটা একটু মনোযোগ দাও, খুব বিষয়গুলো বুঝতে পারবে। আর মানে অন্তত দ্বিতীয় পত্র কঠিন লাগবে না আর কি, ঠিক আছে। আচ্ছা, অনেক কমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা মোহাম্মদ আল আমিন অর্থনীতির ক্লাস হচ্ছে, ঠিক আছে। এখানে অর্থনীতির ক্লাস হচ্ছে। তো এখন দেখো বাংলাদেশের কৃষির কাঠামো, মানে আমাদের কৃষিটা আসলে কেমন। আমাদের কি আদিমকালের মতো চাষ করতেছি না আমাদের কৃষি আধুনিক হয়েছে? কি কি ধরনের ফসল চাষ করি, আমাদের জমির আয়তন কেমন কৃষি জমির, প্লাস হচ্ছে কি কি ধরনের সার ইউজ করা হয়। তো এই ওভারঅল বিষয়গুলো, ধারণাগুলো আমরা বাংলাদেশের কৃষি কাঠামোর ভিতর জানতে পারবো। তো দেখো বাংলাদেশের কৃষি কাঠামো বলতে কি বোঝায়? দেশের অর্থনীতিতে এই কৃষির অবস্থান এবং গুরুত্ব, হ্যাঁ, কৃষির উপখাত এবং সেগুলোর উৎপাদন, কৃষি পণ্যের ধরন, উৎপাদনের উদ্দেশ্যে ভূমিসত্ত্ব ব্যবস্থার ধরন, খামারের আয়তন, কৃষিকাজের ধরন, কৃষকদের আর্থসামাজিক অবস্থা ইত্যাদির মিলিত রূপকে বোঝায়। মানে কৃষি খামার বলতে এখানে কৃষির কাঠামো বলতে কি বোঝাতে চাচ্ছে? কৃষির কাঠামো বলতে বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশে এই অর্থনীতিতে কৃষির অবস্থানটা কেমন এবং কৃষিটা কতটা গুরুত্বপূর্ণ, কৃষির কি কি উপখাত আছে। হ্যাঁ, যেমন এই যে দেখলা তোমরা উদ্যান ফসল দেখলা, পোল্ট্রি দেখলা, আর অনেক ধরনের এরকম উপখাত আছে, সামাজিক বনায়ন আছে। হ্যাঁ, তারপরে এই উপখাতগুলো থেকে কি ধরনের উৎপাদন হয়, কৃষি পণ্যের ধরনগুলা কিরকম, তারপরে কৃষি খামারের আয়তন কেমন, হ্যাঁ, কৃষি কাজের ধরন কেমন, আদিমকালের মতো চাষ করি না আধুনিক কৃষি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। তো এই সবগুলার সমষ্টি কি আমরা একসাথে বলতেছি বাংলাদেশের কৃষির কাঠামো। ওকে, তো এখন চলো এই কৃষির কাঠামোর বিস্তারিত জিনিসপত্র আমরা একটু দেখি। জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান এবং গুরুত্ব। আচ্ছা, পৌরনীতি ক্লাস হওয়ার কথা আজকে, এটা সূরা ইসলাম, আমি শিওর না, কারণ তোমাদের সামনে অর্থনীতি পরীক্ষা। পৌরনীতি ক্লাসটা আসলে আমার মনে হয় না এখন প্রাসঙ্গিক, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আমরা একটু অপ্রাসঙ্গিক কমেন্ট কম করি, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করি, একটু দেখি। আর এখানে আসলে বোঝার কিছু নাই, তো ইজি আছে। কই থেকে কোন প্রশ্ন আসবে তোমরা এটা একটু প্লিজ দেখো, তাহলে তোমরা পরীক্ষায় সিকিউ ধরতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো বাংলাদেশের কৃষি কাঠামো, তাহলে জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান এবং গুরুত্ব। দেখো কৃষি কাঠামোর ভিতরে একটা জিনিস ছিল না যে কৃষির অবস্থান এবং গুরুত্ব, এই সবগুলা পরীক্ষাতে যদি কৃষি কাঠামো নিয়ে প্রশ্ন আসে, একটু মনোযোগ দাও ভাইরা, একটু মনোযোগ দাও, ঠিক আছে। এখানে কি তোমরা আচ্ছা, বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করতেছো যাদের অর্থনীতি নাই, ঠিক আছে, যাদের অর্থনীতি নাই প্লিজ তোমরা লিভ নিতে পারো, তোমাদের এই অর্থনীতি ক্লাস করার দরকার নাই। আর যাদের অর্থনীতি আছে, এখানে প্রায় 1200 স্টুডেন্ট এখনো স্টিল আছো, যাদের অর্থনীতি আছে তারা একটু কনসেন্ট্রেশন দাও, তারপর আমি বলবো যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা। তো দেখো এই কৃষির কাঠামো যেটা আমি বললাম, তো এই যে কৃষির কাঠামো, বাংলাদেশের কৃষির কাঠামো, এটা থেকে গ প্রশ্ন আসতে পারে, গরুর গ আসতে পারে, অথবা ঘোড়ার গড় প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তোমাদের সিকিউতে গ ঘ প্রশ্ন থাকে না, এই গ ঘতে আসতে পারে।
যদি বলে যে বাংলাদেশের সামগ্রিক কৃষি কাঠামোর বিশ্লেষণ করো বা মূল্যায়ন করো, তখন কি করবা? তোমাকে কিন্তু ওই যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবস্থান গুরুত্ব আলোচনা করতে হবে, ঠিক আছে? কৃষির উপখাত নিয়ে একটু আলোচনা করতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে কৃষি পণ্যের ধরন নিয়ে একটু আলোচনা করতে হবে। তারপরে ধরো হচ্ছে খামারের আয়তন নিয়ে একটু আলোচনা করতে হবে, কৃষিকাজের ধরন নিয়ে একটু আলোচনা করতে হবে, তারপরে কৃষকের আর্থসামাজিক অবস্থা নিয়ে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? যখন এটা নিয়ে গ বা ঘ প্রশ্ন আনসার করতে বলবে, তখন কিন্তু তোমাকে এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু করে আলোচনা করতে হবে। তো এখন আমরা প্রথম যে টপিক, যে কৃষির অবস্থান ও গুরুত্ব, এটার আলোচনায় চলে যাচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পারছো? গ ঘ আসলে আমাদের এই উপখাতের ভিতরে মানে কৃষির কাঠামোটা কিন্তু অনেক বড়, অনেক কিছু এখানে আছে, অনেকগুলা টপিক আছে এখানে, ঠিক আছে? এই সবগুলা টপিক নিয়ে একটু করে আলোচনা করে আমার এই কৃষির কাঠামোর প্রশ্নটা সলভ করতে হবে। বলো এটা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু, আমি চাই যে ক্লিয়ার লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা করতেছো। আচ্ছা, ওইটা কি পুরোটা হয়ে গেছে? আচ্ছা, একটু তোমরা কমেন্ট করো যে এটা বুঝতে পারছো কিনা। ফাইনালটার মধ্যে হচ্ছে ভাই সাজেশনের মধ্যে, ফাইনালটার মধ্যে এটা ফাইনালটার মধ্যে আছে সাজেশনটা আর ফিডব্যাকটার মধ্যে, ঠিক আছে? এটা ফাইনালটা, হ্যাঁ সেকেন্ড পেপার না? হ্যাঁ ফিডব্যাকের মধ্যে, হ্যাঁ ফিডব্যাকের মধ্যে ওটা ফাইনালটার মধ্যে, ঠিক আছে? আর আপনারটা আলাদা। আচ্ছা আসি এখন তো পড়েন, ওটা শেষ করে দিই, সমস্যা নেই, এর অনেক সময় আছে তো, একটু সময় নেই কথা বলে, কারণ এইখানে অ্যাকশন দিতে একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের হচ্ছে আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারতেছো? আশা করি 1200 স্টুডেন্ট সবার অর্থনীতি আছে। তো আমি চাচ্ছি যে তোমরা সবাই একদম শেষ পর্যন্ত ক্লাসটা করো। আমরা একটা চ্যাপ্টারই আজকে পড়ানোর চেষ্টা করব, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই দিব। ম্যাক্সিমাম বোর্ডে ওই প্রশ্নটা আসে, দণ্ডচিত্র, লেখচিত্র, এগুলা থেকে একটা প্রশ্ন আসে। আর কোনো কারণে যদি এরকম একটা প্রশ্ন চলে আসে, প্রায় 3-4 মিনিটে, 2-3 মিনিটে একটা গরুর গ প্রশ্ন আনসার করে তুমি 3 মার্ক পেয়ে যাবা। তো এই জিনিসটা আমি একটু পরেই কোন জায়গা থেকে আসবে এটা দেখাবো, এটা জিনিসটা তোমাদের ইজি হবে, ঠিক আছে? সো আমি বলবো যে এই জন্য একটু কানেক্টেড থাকো। আমাদের এই পিডিএফ, এর আগের পিডিএফটা দেখছো একটু ডিস্টর্টেড ছিল, সো এখানে আর একটু ভালো কোয়ালিটির পিডিএফটা আসতেছে, একটু আমরা ধৈর্য ধরি। আর আসলে অর্থনীতি খুবই সহজ একটা চ্যাপ্টার, মানে কি বলবো অধ্যায় বা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাঁ। অর্থনীতির কিছু অধ্যায় আছে যে একটু টাফ, আবার তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো এখানে অনেক টাফ চ্যাপ্টার গুলা, অনেকগুলা হচ্ছে স্কিপ করাও আছে, অনেকগুলো চ্যাপ্টার নাই, মাত্র 6টা করে চ্যাপ্টার তোমরা পড়বা। হোপফুলি A+ পাওয়া এটা নট এ বিগ ডিল, ঠিক আছে? তো আমি আরেকটু ধৈর্য ধরছি, আরেকটু ধৈর্য ধরো, এই এটা লোড হোক, আমরা শুরু করছি। সো এখানে 1200 স্টুডেন্ট আছো, অনেকেই দেখছি যে অযাচিত কমেন্ট করছো, ঠিক আছে? যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা একটু সিরিয়াস কমেন্ট করো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে না, অনেকে সিরিয়াসলি ক্লাস করতে চাচ্ছে। হ্যাঁ, অনেকে হুদাই দেখলাম যে কমেন্ট করতেছে, হয়তো বা তাদের অর্থনীতি আছে বাট তারা আসলে কিছু শিখতে চাচ্ছে না, এই মজা টজা করবে আর কি। তো পরবর্তীতে যেমন এসএসসি পরীক্ষায় কি হয়েছিল, এসএসসি পরীক্ষাতে কিছু স্টুডেন্ট ফেল করেছে, করে এখন কি ধরনের মানে কি বলবো যে মানে নির্লজ্জের চূড়ান্ত সীমানায় মানুষ যাইতে পারলে ফেল করার পরে আবার আন্দোলন করে তাদের কি করার জন্য, পাশ করায় দেওয়ার জন্য। এই যে তুমি ফেল করার জন্য যে আন্দোলনটা করছো, এটা না করে তুমি যদি তখন এই যে এখানে যারা অযাচিত কমেন্ট করতেছে, হ্যাঁ, ওই রকম কমেন্ট না করে এখন যদি একটু পড়াশোনা করো, পরে ফেল করে কিন্তু আর আনন্দ মানে কি করা লাগবে না, আন্দোলন করা লাগবে না। ওকে, আচ্ছা আমরা এটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, তো বাংলাদেশের কৃষি কাঠামো দেখানো হয়ে গেছে। কৃষি কাঠামোতে কি কি সেক্টর আছে এটা আমি নিয়ে আলোচনা করেছি। দেন এখন আসো জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান ও গুরুত্ব। আমি তোমাদের বলেছিলাম যে এই যে বাংলাদেশের কৃষি কাঠামো, এই কাঠামোর ভিতরে অনেকগুলা টপিক ইনক্লুডেড, এটার ভিতরে অনেকগুলা টপিক আছে। যেমন বাংলাদেশের কৃষি কাঠামো, দেখো এটার ভিতরে আছে কি যে অর্থনীতিতে কৃষির অবদান, গুরুত্ব, অবস্থান, গুরুত্ব, উপখাত, সেগুলোর উৎপাদন, তারপরে খামারের আয়তন, কৃষি কাজের ধরন, কৃষকের আর্থসামাজিক অবস্থা। তো এখন আমরা এই প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখবো, দ্যাটস ইট। এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি একটু একটু করে কথা লিখবো, তাহলে আমার গ নাম্বারের একটা প্রশ্ন
সলভ হয়ে যাবে। তো এখন দেখো যে জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। হ্যাঁ, বাংলাদেশের কৃষির কাঠামোর ভেতরেই কিন্তু এই টপিকটা। যদি বাংলাদেশের কৃষির কাঠামো আসে পরীক্ষায় এটা নিয়ে প্রশ্ন লিখতে বলে, গতে প্রশ্নটা লিখতে বলে, তাহলে তুমি এটা দিয়ে শুরু করবা। 1 নাম্বার দিয়ে লিখবা যে জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। দেখো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি। তাহলে অর্থনীতির প্রধান খাতই হচ্ছে কৃষি। তারপর দেশের শ্রমশক্তি শতকরা 40.60% লোক হচ্ছে কৃষি কাজে নিয়োজিত। 18-19 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের 10.11% হচ্ছে কৃষির উপখাত, কৃষি খাত থেকে আসছে। হ্যাঁ, তো এই যে এখানে কতগুলা ডেটা আছে, তথ্য আছে, এই তথ্যগুলা তুমি 2-3টা তথ্য তোমাকে কি করতে হবে, এই 2-3টা তথ্য এটা থেকে লিখতে হবে যে জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। এখান থেকে তুমি 2টা তথ্য মুখস্থ করলা যে বাংলাদেশের অর্থনীতির মানে সব থেকে বেশি অবদান কার? কৃষি। হ্যাঁ, কারণ বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষি। তারপরে দেখো শ্রমশক্তির 40.60% হচ্ছে কৃষি কাজে নিয়োজিত। তারপরে মোট দেশজ উৎপাদনের প্রায় 10.11% হচ্ছে কৃষি খাতের অবদান। এটা 18-19 সালের একটা স্ট্যাটিস্টিক্স। তারপরে দেখো মানুষের খাদ্য, তারপর শিল্পের কাঁচামালের যোগান দেয় হচ্ছে কৃষি। মানুষের খাদ্য শিল্পের কাঁচামালের যোগান দেয় কৃষি। তোমার যে এখানে 4-5টা পয়েন্ট আছে, যে পয়েন্টটা তোমার সব থেকে ইজি লাগে, এরকম 2-3টা পয়েন্ট তুমি এখান থেকে মুখস্থ করবা এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। কৃষির কাঠামো, বাংলাদেশের কৃষি কাঠামোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই একটা সাব টপিক, এটা টোটাল মেইন টপিক। এই সাব টপিকের এখান থেকে 2-3টা তথ্য তুমি মুখস্থ করলা। দেন আমরা দেখলাম কৃষির উপখাত এবং সেগুলোর উৎপাদন। হ্যাঁ, তারপরে এটা আরেকটা সাব টপিক, এটা ছিল, ওইটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো 2 নাম্বার দিয়ে তুমি লিখলা কৃষি খাতের উপখাত, কৃষির উপখাত আর হচ্ছে সেগুলোর উৎপাদন। তো এখানে দেখো মৎস্য উপখাত ব্যতীত দেশের কৃষি হচ্ছে 3টে উপখাতে বিভক্ত। এগুলা কি? শস্য ও শাকসবজি, তারপরে পশু সম্পদ, আর একটা হচ্ছে বনজ সম্পদ। এখান থেকে পড়লা। তারপরে মোট দেশজ উৎপাদনের কৃষি উপখাতের অবদান কত? হ্যাঁ, এই খাতের অবদান দেখো 7.05%। তারপরে বনজ মৎস্য খাতের অবদান যথাক্রমে 1.58, 1.47 ভাগ। হ্যাঁ, তো এগুলো এখান থেকে তুমি 1-2টা পয়েন্ট মুখস্থ করলা, করে এইখান থেকে 2টা পয়েন্ট তুমি লিখলা। তারপরে আসলো কি? তারপরে এই যে কৃষি পণ্যের ধরন, কি কি কৃষি পণ্য আছে আমরা জানি। দানা জাতীয় শস্য আছে, যেটা হচ্ছে মাঠ ফসল, যেমন ধান, গম, তারপরে হচ্ছে তোমার এই যে ভুট্টা, এগুলা। একইভাবে তোমার হচ্ছে উদ্যান ফসল আছে, হ্যাঁ, যেমন চা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আখ। তো তারপরে এছাড়া দেখো যে আমাদের ম্যাক্সিমাম কৃষকরা কি করে, নিজেদের খাদ্য তারা নিজেরাই উৎপাদন করে। তারপরে হচ্ছে গবাদি পশু পালন করে। তো এই হচ্ছে তোমার এই উপখাত। এটার এই কৃষি পণ্যের ধরন নিয়ে একটু লিখলা। দেন হচ্ছে উৎপাদনের উদ্দেশ্য নিয়ে একটু লিখলা। কেন আসলে আমাদের উৎপাদন করে কৃষকরা? কৃষকরা মেইনলি তাদের জীবন ধারণের জন্য উৎপাদন করে। তবে বর্তমান সময়ে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি বাণিজ্যিক ভাবেও কৃষি উৎপাদন হচ্ছে বর্তমানে বাংলাদেশে। তো এখান থেকে কিছু না পড়লেও তুমি এটা পারবা যে উৎপাদনের উদ্দেশ্য কি, উদ্দেশ্যে কৃষকরা উৎপাদন করে। অবশ্যই নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য, ঠিক আছে, নিজেদের খাদ্যের চাহিদা পূরণের জন্য। তবে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অনেক বাণিজ্যিক হারেও কি হচ্ছে, কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে। তাহলে এখন 2 ধরনের সিস্টেমে আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তারপরে দেখো এই যে ভূমি ব্যবস্থার ধরন, ভূমি ব্যবস্থাটা কি? আমাদের কৃষকদের বড় বড় ভূমি নেই, ভূমি হচ্ছে ছোট ছোট আকৃতির থাকে। এবং কি হয়, আমাদের কৃষকদের ভূমি অনেক সময় কি করা হয়, মানে দখল করা হয়। যারা প্রভাবশালী সমাজের তারা হচ্ছে আমাদের এই দরিদ্র কৃষকদের ভূমি দখল করে। মজুরি, কৃষকদের মজুরি খুব কম পরিমাণে তারা পায়। তো এই যে ভূমি ব্যবস্থাপনার ধরন, এটা নিয়ে তুমি একটু এই কয়েক লাইন লিখলা। খামারের আয়তন, একদম ছোট খামার, তাই না? দেখো যে এদেশের মোট খামারের 90%ই হলো কত? খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এদেশের মোট খামারের প্রায় 90% এই 0.5 থেকে 2.49 একরের কম, বা এই রেঞ্জটার ভেতরে 0.5 থেকে 2.49 একরের মধ্যে। তো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে। তো এই এমসিকিউটা দেখবা যে 90%ই হচ্ছে কি ক্ষুদ্রায়তন খামার, মানে কৃষকের যে জমি, ছোট ছোট জমি, আমাদের দেশে কৃষকদের খুব ছোট ছোট জমি। তো এই গেল কৃষির কাঠামোর ভিতরে এখনো আমরা আছি, যে খামারের আয়তন আমরা পড়লাম। তারপরে আছে কি কৃষিকাজের ধরন। কৃষিকাজের ধরন বলতে আসলে কৃষকরা কি ধরনের ফসল, মানে কি উপায়ে আসলে উৎপাদনটা করে। যেমন দেখো যে বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল। প্রকৃতির উপর কৃষি নির্ভরশীল মানে কি, আমরা এখনো প্রাচীন আমলের কৃষি উৎপাদন পদ্ধতি বা প্রণালী ফলো করি।
তাই না? বৃষ্টিপাতের উপর কৃষকদের কি করে ফসল অনেকাংশে নির্ভর করে। অনেক জায়গায় হচ্ছে এখনো সেচ ব্যবস্থাপনা প্রপার ভাবে নেই, মানে আধুনিক কৃষি আমরা এখনো সম্পূর্ণভাবে কি করতে পারি নাই, অ্যাডাপ্ট করতে পারি নাই বা গ্রহণ করতে পারি নাই। তো এটা হচ্ছে তোমার কৃষিকাজের ধরন। কৃষিকাজ এখনো কি আদিম পর্যায়ে আছে বা আধুনিক হওয়ার পর্যায়ে আমরা আসলে আছি, কিন্তু এখনো সম্পূর্ণভাবে আমাদের কৃষি খাত আধুনিক হতে পারে নাই বা আধুনিক কৃষি আমরা অবলম্বন করতে পারি নাই। তো তাহলে এই গেল একটা সেক্টর। তারপরে আর কি আছে? কৃষকদের আর্থসামাজিক অবস্থা। অবশ্যই বাংলাদেশের কৃষক মানে কি দরিদ্র মানুষ তারা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ওইভাবে বোঝানোর কিছু নাই, এটা তোমরা বুঝবা। তাহলে দেখো আমাদের একটা টপিক কিন্তু শেষ, যে বাংলাদেশের কৃষি কাঠামো। এখন পরীক্ষায় আসছে বাংলাদেশের কৃষি কাঠামো লিখো তুমি। হ্যাঁ, কৃষি কাঠামো নিয়ে লিখতে বলছে পরীক্ষায় আসছে যে বাংলাদেশের কৃষি কাঠামো বর্ণনা করো। হ্যাঁ, আচ্ছা, কৃষি কাঠামো। তো কৃষি কাঠামো যখন বর্ণনা করতে বলবে, তো তুমি কৃষি কাঠামো লিখলা, লিখে দেখো এটা তুমি কি করবা, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ওই যে উপখাত গুলা লিখলা। 1 নম্বরে হচ্ছে কি ছিল, যে কৃষি কাজের ধরন। হ্যাঁ, এই যে কৃষি কাজের ধরন কিরকম, এই টপিক গুলা লিখতে হবে। তারপরে হচ্ছে কৃষির উপখাত, এই যে আমরা একটু আগে আলোচনা করেছি কৃষির উপখাত, এখান থেকে তুমি 2-3টা টপিক লিখলা, এখান থেকে তুমি 2-3টা ইনফরমেশন দিলা। তারপরে হচ্ছে এরকম কি ছিল, ভূমি ব্যবস্থাপনা। হ্যাঁ, কৃষির ভূমি ব্যবস্থাপনা কেমন, ভূমি ব্যবস্থাপনা। হ্যাঁ, তারপরে ছিল না যে কৃষক সমাজের অবস্থা। ঠিক আছে, তো কৃষক সমাজের অবস্থা কেমন, অবশ্যই দরিদ্র পীড়িত। হ্যাঁ, তো এই যে এই টপিকগুলা, মানে এই যে কৃষির কাঠামো থেকে যদি প্রশ্ন আসে, গরুর ঘ প্রশ্ন আসুক বা এই ঘ থেকেই প্রশ্ন আসুক, তুমি কি করবা, এই যে প্রত্যেকটা যে টপিক আমি একটু আগে দেখাইছি ওই টপিকে কিছু কিছু ইনফরমেশন ছিল, এই কিছু কিছু ইনফরমেশন দিয়ে এই প্রত্যেকটা টপিক তুমি লিখলে এখানে তুমি 3 পাবা, তাই না? 3 নম্বরের প্রশ্ন আসলে তুমি এখানে 3 অ্যাভেল করতে পারবা। তাহলে এই আমার একটা টপিক গেল, তাহলে টপিক 1 আমার চলে গেল, একটা টপিক আমি ক্লিয়ার করলাম। এখন আসলে আমরা পরবর্তী টপিকে যাই। এখনের টপিকটা কি, যে বাংলাদেশের কৃষির উপখাত। উপখাতটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছে। এখানে কি কি আছে দেখো, বাংলাদেশের কৃষির সার্বিক খাতকে প্রধানত 2টা ভাগে ভাগ করছে। একদম ওভারঅল হচ্ছে 2টা ভাগে ভাগ করছে, 2টা উপখাতে। একটা হচ্ছে কৃষি ও বনজ সম্পদ, আর একটা মৎস্য সম্পদ। মানে এই মৎস্য সম্পদটা আলাদা আর কৃষি ও বনজ সম্পদটা আলাদা। কিন্তু পরবর্তীতে কৃষিকাজের ধরন, তারপরে উৎপন্ন পণ্যের প্রকৃতির ভিন্নতা অনুযায়ী তো সার্বিক দিক বিবেচনা করে এটার আবার 4টা উপখাতে ভাগ করছে। ঠিক আছে, তো সার্বিক কৃষিখাতকে আবার কয়টা উপখাতে ভাগ করছে বলো, এই 4টা উপখাতে ভাগ করছে। এই উপখাতগুলা কি কি, চলো আমরা একটু দেখি এই উপখাতগুলা কি কি। দেখো, এটা ফার্স্টে আছে কি, শস্য ও শাকসবজি খাত। শস্য ও শাকসবজি খাত কোনটা, ওইটাতে মেইনলি হচ্ছে তোমার এই ধান, পাট, গম, তারপরে হচ্ছে এই যে বেগুন, তারপরে মূলা, তারপর লাউ, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙা, চিচিঙ্গা, এই টাইপের শাকসবজি চাষ করা, এবং ওই যে শস্য জাতীয় মানে দানাদার শস্য জাতীয় যে ফসলগুলো আছে এগুলা চাষ করা, এগুলা পরে হচ্ছে শস্য শাকসবজি খাত। তাহলে এটা একটা খাত, এটা একটা কৃষির উপখাত। কৃষির উপখাত নিয়েও প্রশ্ন থাকতে পারে গতে, যে বাংলাদেশের কৃষির উপখাত সমূহ বর্ণনা করো। ঠিক আছে, বাংলাদেশে কৃষির উপখাত সমূহ বর্ণনা করো, বর্ণনা করো। এটা হচ্ছে তোমার এই গতে থাকতে পারে, গতে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো বাংলাদেশে কৃষির উপখাত সমূহ বর্ণনা করো, তো তুমি লিখলা নিচে বাংলাদেশের কৃষির উপখাত সমূহ বর্ণনা করা হলো দিয়ে তুমি 1 নাম্বার দিয়ে এটা শুরু করলা যে শস্য ও শাকসবজি খাত। শস্য ও শাকসবজি খাতে কি কি আছে তুমি মোটামুটি জানো। শস্য কি, শস্য কোনগুলা, ধান, পাট, গম, এগুলাই তো। আর শাকসবজি কোনগুলা, ঝিঙা, চিচিঙ্গা, পটল, ফুলকপি, বাঁধাকপি, এগুলো নিয়ে আলোচনা করলা। তারপরে তুমি বললা যে কৃষি জমি 90% খাদ্য শস্যের জন্য চাষ হয়। তারপর এখানে কিছু স্ট্যাটিস্টিক্স তুমি দিলা। তোমার বইয়ে ধরো 18-19 অর্থ বছর, বা তোমাদের বইয়ে হচ্ছে যারা রিসেন্ট বইগুলো আছে 23-24 অর্থ বছর থাকতে পারে। তো 23-24 অর্থ বছরে কৃষি খাতের অবদান কত ছিল, মানে এই শাকসবজি ও শস্য খাতের অবদান কত ছিল, এটা বই থেকে পড়ে নিবা, রিসেন্টটা পড়ে নিবা যে 23-24 সালে এই যে শাকসবজি খাতের অবদান কত ছিল কৃষিতে। তাহলে গেল, একটা খাত গেল। তারপর আর কি কি আছে দেখো, সেম ভাবে পশু সম্পদ, কি কি পশু আমাদের আছে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলা। হ্যাঁ, এখানে সবগুলো দেওয়া আছে। বনজ সম্পদে কি আছে এটা আলোচনা করলা। আর সর্বশেষ হচ্ছে মৎস্য সম্পদ। তাহলে এই যে মেইনলি হচ্ছে 2টা উপখাতে ভাগ করছে আমাদের কৃষিকে, একটা কৃষি ও বনজ সম্পদ আর একটা মৎস্য সম্পদ। কিন্তু সার্বিক কৃষি খাতকে আবার 4টা ভাগে ভাগ করছে।
শস্য ও শাকসবজি, তারপরে হচ্ছে আমরা দেখলাম এখানে বনজ সম্পদ, তারপরে দেখলাম আমরা পশু সম্পদ, তারপরে আমরা দেখলাম কি মৎস্য সম্পদ। তো এই চারটা নিয়ে আলোচনা করলাম। তো কৃষির উপখাত মেইনলি এই চারটা ভাগে বিভক্ত। তারপরে আসো যে সামগ্রিক কৃষির উৎপাদনে বিভিন্ন উপখাতের অবদান, কোনটার অবদান কত, এইটা আসলে তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, আচ্ছা সরি, আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো তোমরা, আমি পরেরটাতে যাচ্ছি, সামহাউ বের হয়ে গেছে ড্রাইভ থেকে। হ্যাঁ, ওকে। তো যেটা বলতেছিলাম যে সামগ্রিক কৃষি খাতের খাতে বিভিন্ন উপখাতের অবদান। তো এখানে তোমরা মোস্ট প্রবাবলি একটা জিনিস দেখতে পারতেছো, ঠিক আছে, এই যে একটা চিত্র দেখতে পারতেছো, তাই না? চিত্রটা হচ্ছে বিভিন্নভাবে কালারফুল করা। এই যে চিত্র, এগুলোকে আমরা বলি হচ্ছে লেখচিত্র বা দণ্ডচিত্র, ঠিক আছে? এগুলোকে আমরা বলি হচ্ছে লেখচিত্র বা হচ্ছে দণ্ডচিত্র। তো এই দণ্ডচিত্রগুলা প্রায়ই তোমার এই গ নাম্বার প্রশ্নে লিখতে বলে, ঠিক আছে? এরকম দণ্ডচিত্রগুলা দেখবা যে প্রায়ই তোমার পরীক্ষায় প্রশ্নে আসে। তখন তোমাকে কি করতে হয়, এই চিত্রগুলা কি করতে হবে, একটু আঁকতে হবে। এটা কিভাবে আঁকে এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? বেসিক্যালি ওইটা আমাদের আজকের এই চ্যাপ্টার পড়ার জন্য একটা ইম্পর্টেন্ট দিক। আচ্ছা, জিডিপিতে কৃষি খাতের অবদান, এগুলো আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তো এই যে এগুলো দেখতেছো, এগুলোরে আমরা মেইনলি হচ্ছে দণ্ডচিত্র বলি, ঠিক আছে? তো এই দণ্ডচিত্রগুলা আমরা আজকে দেখব। আচ্ছা, কৃষি খামার ও কৃষি জোট। তো দণ্ডচিত্রের যে অংশটা আছে আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে ওইটা পড়াবো। সো সেই পর্যন্ত সবাই একটু স্টে টিউন থাকো, সবাই একটু কানেক্টেড থাকো। 2023 সালেও এই এগুলা থেকে প্রশ্ন আসছে, এটা কিভাবে আঁকতে হয় এটা আমি ক্লাসের আরেকটু পরে এটা দেখাবো, ঠিক আছে? সো এই জন্য একটু সবাই অ্যালার্ট থাকো। হ্যাঁ, এখন দেখো যে কৃষি খামার ও কৃষি জোট, কৃষি খামার কাকে বলে আর কৃষি জোট কাকে বলে, একটু কনসেন্ট্রেশন দাও। এখান থেকে ক খ নাম্বারের প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই জায়গা থেকে তোমার কি আসে, ক খ প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন দেখো, যে স্থানে কৃষি পণ্য উৎপাদন করা হয় সেই স্থানকে কৃষি খামার বলে। তারপরে হচ্ছে দেখো যে কৃষি খামার একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে কৃষি কাজে ব্যবহৃত জমির বাহ্যিক অবস্থানকে আচ্ছা কৃষি খামার বলে। আচ্ছা, আমার দরকার হচ্ছে কৃষি জোট। আচ্ছা, আগে কৃষি খামার কি এটা আমি একটু জানতেছি। তাহলে এই প্রেক্ষিতে কৃষি উৎপাদনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে রয়েছে কৃষি খামার ও কৃষি জোট। তাহলে এখানে কৃষি খামারের একটা ওভারঅল বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে। সেটাতে বলতেছে যে কৃষি খামার একজন সিদ্ধান্ত গ্রহণকারী, কয়জন, এখানে একজন সিদ্ধান্ত গ্রহণকারী কৃষকের অধীনে কৃষি কাজে ব্যবহৃত জমির বাহ্যিক অবস্থাকে বোঝায়। তাহলে কৃষি খামার কোনটা, একজন কৃষকের সিদ্ধান্ত অনুযায়ী সে কি চাষ করবে। একজন কৃষক, তার একটা জমি রয়েছে, সেই জমিতে সে কি চাষ করবে, সেই চাষ করার পদ্ধতি বা সেই চাষ করার যে জমি, যে বাহ্যিক জমি, ওইটাকে আমরা কৃষি খামার বলতেছি। ওকে, তাহলে কৃষি জোট কোনটা? আচ্ছা, তো এখানে খামারের আরো বিস্তারিত আলোচনা আছে, একটু দেখি আমরা। এরকম সব জমিকে একত্রে কল্পনা করে তিনি উৎপাদনের সিদ্ধান্ত নেয়। আচ্ছা, কৃষকের কথা বলতেছে, কৃষক তার আওতাধীন জমিতে কোন কোন শস্য কি পরিমাণ এবং কোন পদ্ধতিতে উৎপাদন করবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। এরকম সিদ্ধান্ত গ্রহণকারী একককে খামার বলে। আচ্ছা, তাহলে কৃষি খামার ও কৃষি জোট একই অর্থে ব্যবহার করা হয়। কেউ কেউ কৃষি জোট বলতে আদর্শ খামারকে বুঝিয়েছেন, আর এর আকার এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। তার মানে এই একটা জিনিস আমরা এখানে বুঝতে পারতেছি যে এই কৃষি জোট আর হচ্ছে তোমার কৃষি খামার, এই দুইটা অলমোস্ট একই ধরনের ধারণা। এই দুইটা জিনিস একই ধরনের ধারণা, কিন্তু এই যে কৃষি জোট জিনিসটা, এটা হচ্ছে তোমার আদর্শ খামারকে বোঝায়। আদর্শ খামার বলতে একটা আদর্শ খামারের কিছু গুণাবলী আছে, এটার কত আয়তন হবে, এটাতে কি ধরনের শস্য চাষ হবে, প্লাস হচ্ছে এটা সম্পূর্ণভাবে
বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ হবে কিনা, এই অনেক কিছুর উপর এটা ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমরা বলি যে কৃষি খামার কাকে বলে, একজন কৃষক তার যে জমি রয়েছে সেই জমিতে জীবন ধারণের জন্য যে তোমার শস্য উৎপাদন করে তাকে আমরা কৃষি খামার বলি। এখন স্পেশালি যে খামারটাতে কৃষক জীবন ধারণের জন্য কোনো কিছু উৎপাদন করে, যে খামারটাতে কৃষক জীবন ধারণের জন্য কিছু উৎপাদন করে তাকে আমরা বলি যে জীবন নির্বাহী খামার। ঠিক আছে, বা জীবন ধারণ উপযোগী খামার, যেটাকে তোমার হচ্ছে এই সাবসিস্টেন্স ফার্ম বলা হচ্ছে। সাবসিস্টেন্স ফার্ম বা জীবন নির্বাহী খামার হচ্ছে যেই খামারটাতে কৃষক তার জীবন ধারণের জন্য শস্য উৎপাদন করে সেটা। আচ্ছা, দরকার নাই, এগুলো আমার দরকার নাই। এখন আমার প্রয়োজন হচ্ছে এই জিনিসটা, কৃষি খামার আমি দেখলাম, জীবন নির্বাহী খামার আমি দেখলাম, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে কৃষি খামার কয় প্রকার হইতে পারে, কিরকম হইতে পারে। এই চার্টটা একটা খুব ভালো করে দেখো, এই ছকটা একটু ভালো করে দেখো, তাহলে হচ্ছে কৃষি খামারের ওভারঅল একটা তুমি ধারণা পেয়ে যাবে। দেখো, কৃষি খামারকে মালিকানার ভিত্তিতে আলাদা করা যেতে পারে, ফসল উৎপাদনের ধরনের ভিত্তিতে, এটা হচ্ছে উৎপাদন। ঠিক আছে, ফসল উৎপাদন, তো ফসল উৎপাদনের ধরনের ভিত্তিতে, তারপরে উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে, আর হচ্ছে আয়তনের ভিত্তিতে। এই অনেকগুলা সেক্টরে কৃষি খামারকে তোমার ভাগ করা যায়। তো ব্যক্তি মালিকানাধীন খামার কোনটা, যে খামারটা একজন মানুষের ব্যক্তির অধীনে থাকে। সমবায় খামার কোনটা, সমবায় খামার হচ্ছে ধরো একজন কৃষকের খুব অল্প পরিমাণ একটা জমি আছে, তার ওই জমিতে ফসল চাষ করলেও সেটা আসলে তার জীবন নির্বাহ তো দূরের কথা, এটা 2-3 জন মানুষেরই জীবন নির্বাহ হবে না। ঠিক আছে, তো যৌথ খামারটা হচ্ছে তোমার ধরো 5 জন, বা একটা গ্রামে 5 জন বা 10 জন কৃষক আছে যারা খুব দরিদ্র, তাদের একদম অল্প অল্প পরিমাণ জমি আছে। তো এই যৌথ খামারে কি করা হয়, যে সবার জমি, যে 2-5 জন দরিদ্র কৃষক থাকে, এই সবার জমিকে একত্রে নিয়ে তারা ফসল চাষ করে। সরি, এটা হচ্ছে সমবায় খামার। সমবায় খামারের কথা বললাম। সমবায় খামারের যে বিষয়টা, যে 2-5 জন কৃষক, তারা সবাই যারা দরিদ্র অবশ্যই, ঠিক আছে, বা দরিদ্র নাও হইতে পারে, যে তাদের জমির পরিমাণ কম, যাদের কম জমি রয়েছে, কম জমি যাদের রয়েছে, তারা কি করে, একত্রে সেই খামারে উৎপাদন করে। আর যৌথ খামারটা হচ্ছে এই সমবায় খামারের মতোই, বাট ওইটা হচ্ছে কি হয়, বাণিজ্যিক ভাবে কোনো কিছু উৎপাদনের জন্য অনেকজন কৃষক একসাথে সেটাতে কিছু উৎপাদন করে। তো একইভাবে তোমার এখানে দেখো বিশেষায়িত খামার নিয়ে কথা বলা আছে, বহুমুখী খামার আছে, মিশ্র খামার আছে। এটা আমি একটু ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করি। বিশেষায়িত খামার হচ্ছে বিশেষ কোন একটা প্রোডাক্ট ধরো তুমি রপ্তানির জন্য উৎপাদন করলা, ফর এক্সাম্পল তুলা। হ্যাঁ, তো একটা ফসল, এই বিশেষায়িত খামারে তোমার একটা ফসলই উৎপাদন হয়। কয়টা ফসল বলো, একটা ফসল উৎপাদিত হয়। বিশেষায়িত খামারে একটা ফসল উৎপাদিত হয়, বহুমুখী খামারে অনেক ধরনের ফসল উৎপাদিত হয়, অনেক ফসল উৎপাদিত হয়। আর সেম ভাবে মিশ্র খামারে হচ্ছে ধরো এটাও প্রায় অনেকটা সেম, যে অনেক ভ্যারাইটির ফসল এটাতে চাষ করা যায়। ঠিক আছে, তো বহুমুখী এবং মিশ্র খামার অলমোস্ট সেম, কিন্তু বিশেষায়িত খামার যেটাতে শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণের, মানে একটা নির্দিষ্ট শস্য বা একটা নির্দিষ্ট ফসল উৎপাদন করা হয়। তো একইভাবে দেখো, জীবন নির্বাহী খামার হচ্ছে কৃষক তার পেট চালানোর জন্য, তার পরিবারের ভরণ পোষণের জন্য যে খামারে কিছু চাষ করে, এটা জীবন নির্বাহী খামার। আর বাণিজ্যিক খামার হচ্ছে বাণিজ্যিক ভাবে ব্যবসা করার উদ্দেশ্যে যে খামারে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়, এটা হচ্ছে ব্যবসায়িক খামার। তো একইভাবে আছে প্রান্তিক খামার, যাদের জমির পরিমাণ খুব কম, ক্ষুদ্রায়তন খামার, মাঝারি খামার আর বৃহৎ খামার। এই প্রত্যেকটা খামারের আবার সাইজের আলোচনা করা আছে, যেটা ইম্পর্টেন্ট, আমি একটু পরেই তোমাদের এটা দেখাচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে ব্যক্তি মালিকানা খামার কি, সমবায় খামার কি, যৌথ খামার কি, এগুলো আমি ওভারঅল একটা ধারণা দিছি। এখানে এটা আলাদা করে পড়ানোর কিছু নাই। তো জীবন নির্বাহী খামার, বাণিজ্য খামার হচ্ছে তোমার মুনাফার জন্য আয় করে, আর জীবন নির্বাহী খামার যেটা
সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে ব্যবসা করার জন্য উৎপাদন করে না, সেটা উৎপাদন করে কৃষক তার পরিবারের ভরণ পোষণ সম্পন্ন করার জন্য। এখন আসলে যে আয়তনের ভিত্তিতে খামার, এটা এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রায় হচ্ছে তোমার ক নম্বরের প্রশ্ন এবং হচ্ছে এমসিকিউ আসে। এটা সবাই একটু নোট করে রাখো যে এই প্রান্তিক খামার কতটুকু জায়গাকে বলা হয় 0.05 থেকে 0.09 একর পর্যন্ত, তাহলে এটা হবে প্রান্তিক খামার। সো এগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলা থেকে এমসিকিউ আসে প্রায়। ঠিক আছে, প্রান্তিক খামার কত একর, ক্ষুদ্রায়তন খামার হচ্ছে কত একর, 0.50 থেকে 2.49 একর, তাহলে এটাকে বলবো হচ্ছে ক্ষুদ্রায়তন খামার। তাহলে এই যে এই ইয়েটা আছে, কোনটার আয়তন কত, কোনটার আয়তন কত, প্রান্তিক খামারের আয়তন কত, ক্ষুদ্রায়তন খামারের আয়তন কত, মাঝারি খামারের আয়তন কত, আর বৃহদায়তন খামার হচ্ছে 7.5 একর বা তার বেশি, 7.5 একর বা তার বেশি। তো এই অংশগুলা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে চারটা খামারের চারটা আয়তন আছে, এইগুলা সরাসরি মুখস্থ করে ফেলবা। এই চারটা খামারের চারটা আয়তন একদম কি করে ফেলবা, একদম সম্পূর্ণ মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এখানে ক্লাস কি তোমরা করছো আমি বুঝতে পারছি না। এই জিনিসটা কি বুঝতে পারছো যে আচ্ছা ঠিক আছে, তাইলে এই খামারের আয়তন যেগুলা, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য স্পেশালি পড়বা। তারপরে আসো যে কৃষি খামারের আয়তনের সাথে উৎপাদনের দক্ষতার সম্পর্ক। তো কৃষি খামারের আয়তন যত বেশি হবে, ঠিক আছে, কৃষি খামারের আয়তন যত বেশি হবে উৎপাদন কি হবে, মানে উৎপাদন তত বেশি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় হবে। কারণ বড় আয়তনের খামারে তোমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, যেমন বড় বড় পাওয়ার টিলার ইউজ করা যায়, কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করা যায়। তো কৃষি খামারের আয়তনের সাথে উৎপাদন দক্ষতার একটা সম্পর্ক আছে। ক্ষুদ্র আয়তনের খামারগুলো মেইনলি প্রান্তিক কৃষকরা উৎপাদন করে, আর প্রান্তিক কৃষকরা উৎপাদন করে বিধায় এখানে কি আধুনিক চাষাবাদ পদ্ধতি অ্যাপ্লাই করা যায় না, কারণ জমির পরিমাণ অনেক ছোট থাকে। ঠিক আছে, তো কৃষি খামারের আয়তনের সাথে উৎপাদন দক্ষতার সম্পর্কগুলা কি কি, স্পেশালি এইটা একটু ভালো করে তোমাদের দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, কৃষি খামারের আয়তনের সাথে উৎপাদনের দক্ষতার সম্পর্কগুলা কি কি, এটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, তো এটা তোমার গ নাম্বার প্রশ্নের জন্য পড়তে পারো। তো এখানে কি কি আছে, কৌশলগত দক্ষতা আছে, যে উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে কৃষি ক্ষেত্রের উৎপাদন সর্বাধিক হয় তাকে কৌশলগত দক্ষতা বলে। একইভাবে তোমার বন্টনগত দক্ষতা আছে, অর্থনৈতিক দক্ষতা আছে, তো এগুলা একটু সিকিউর জন্য পড়ে নিবা। দেখো কৃষি খামারের আয়তনের সাথে উৎপাদনের দক্ষতার যে সম্পর্ক, এই চারটা দেখলে তোমরা একটু বুঝতে পারবা যে দেখো ছোট্ট প্রকৃতির মানে একদম ছোট আয়তনের যে খামার 0 থেকে 2.49, এগুলার জমির দক্ষতা হচ্ছে কত 552। ঠিক আছে, তো একইভাবে তো এখানে একর প্রতি উৎপাদন কত 372 টাকা উৎপাদন হয়, ফসলের নিবিড়তা হচ্ছে 149 টাকা, শ্রমের দক্ষতা দেখো সব থেকে 7.61 পরিমাণ ইউজ হচ্ছে। যাই হোক, এই জিনিসটা আসলে আমাদের সিলেবাসের বাইরে, এটা দরকার নাই। তো এইটা হচ্ছে আমার জন্য দরকার, এটা হচ্ছে প্রায় খতে আসে বা গতে। ঠিক আছে, খ এবং গ নাম্বার প্রশ্নতে আসে যে জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য লিখো। হ্যাঁ, তো জীবন নির্বাহী খামার আর হচ্ছে বাণিজ্যিক খামার, এই দুইটা খামারের মধ্যে আসলে কি করতে বলছে, পার্থক্য বের করতে বলছে। তো এখন আসো যে জীবন নির্বাহী খামার কোনটা, আমরা জানি জীবন নির্বাহী খামারটা হচ্ছে কৃষক তার পরিবারের জীবন নির্বাহের জন্য যে খামারে ফসল চাষ করে, ওই ফসলটা সে বিক্রি করে না, বা বিক্রি করলেও ওই টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণেরই ব্যবস্থা করে। কোনো পরিমাণ ফসল যদি সে বিক্রিও করে উৎপাদনের পরে, সেটা পরিবারের ভরণ পোষণের জন্য করে। আর বাণিজ্যিক খামার হচ্ছে ওইটা যেটা তার সমস্ত ফসল কি করে ব্যবসায়িক স্বার্থে বাইরে বিক্রি করে, বাজারে সেটা সে বিক্রি করে। তো এখানে এই চার্ট দেখেই জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের পার্থক্য তোমরা ক্লিয়ারলি দেখবে। তো জীবন নির্বাহী খামারে অবশ্যই আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করা সম্ভব হয় না, বাট বাণিজ্যিক খামারে কি হয়, আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করতে হয়, কারণ বাণিজ্যিক খামারে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট বা কৃষি পণ্য উৎপাদিত হয়। তবে জীবন নির্বাহী খামারে হচ্ছে কম পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদিত হয়, কারণ সেটা সেই পণ্যটা বা সেই কৃষি পণ্যটা কি হয় শুধুমাত্র কৃষক তার পরিবারের ভরণ পোষণের জন্য কি করে
খরচ করে। তো এখানে অনেকগুলো আছে। তো জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যে যে পার্থক্যগুলো আছে এটা তোমাদের একটু পড়তে হবে। এটা থেকে গ প্রশ্ন আসে বা খ নম্বরের প্রশ্ন অনেক সময় আসে। তো এখন আসলে আলাদা করে কৃষি জোত নিয়ে আলোচনা করা আছে যে কৃষক যে আয়তনের জমির উপর কৃষিকাজ পরিচালনা করে তাকে কি বলে? কৃষি জোত বলে। তো যে আয়তনের জমির উপর কৃষিকাজ পরিচালনা করে, তো একইভাবে কৃষি খামারের সংজ্ঞাটা এরকম ছিল। একজন কৃষকের যে পরিমাণ জমি রয়েছে এই জমিতে সে কি উৎপাদন করবে তা নিজেই নির্ধারণ করে, সেটাকে হচ্ছে কৃষি খামার বলে। তো কৃষিকাজের জন্য কৃষকের অধীনে একটি অখণ্ড কৃষি জমি হলো কৃষি জোত। তাহলে কৃষি জোতের সংজ্ঞা যদি তোমরা পড়ো, আচ্ছা এই অংশটা পড়লেই হবে যে কৃষিকাজের জন্য কৃষকের অধীনে একটি অখণ্ড কৃষি জমিকে কি বলতেছে? কৃষি জোত বলতেছে, যেটা হচ্ছে তুমি ক প্রশ্নের জন্য অবশ্যই পড়বা। আচ্ছা তারপরে আসি, তো বাংলাদেশে কৃষি জোতের স্বরূপ। তো বাংলাদেশের কৃষি জোতের বিস্তারিত আমার লাগবে না, এটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে তোমাদের গরুর গ এবং ঘোড়ার ঘতে বা সৃজনশীল প্রশ্ন আসে, স্পেশালি যে কৃষির বিপণন। এই বিপণন জিনিসটা কি? তো এই বিপণন জিনিসটা কি তোমরা কেউ কি বলতে পারবা? একটু কমেন্ট করো, তোমাদের আসলে একটু কমেন্ট নেই। আচ্ছা তোমরা আমার মনে হয় যে এখানে যে 615 জন স্টুডেন্ট আছো কেউই ক্লাস করছো না, সবাই যার যার মতো গল্প করছো। দেখো আমি এখানে আলোচনা করতেছিলাম যে কৃষি পণ্যের বিপণন। বিপণন মানে কি তোমরা একটু কমেন্ট করো। তারপরে আসলে আমি এই থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বিষয়গুলো না পড়িয়ে তোমাদের দণ্ডচিত্র টপিকটা বোঝানো শুরু করব। আই থিঙ্ক ওইটাই হচ্ছে তোমাদের জন্য বেটার হবে, যেহেতু এখানে আসলে বোঝার কিছু নাই, তোমরা ক্লাসে ইন্টারেস্ট ফিল করছো না। ঠিক আছে, তোমরা যেহেতু এই টপিকটাতে আগ্রহী না, আমি তোমাদের যেটা তোমরা আসলে কিছু শিখতে পারবা ওইটাতেই চলে যাচ্ছি। একটু ধৈর্য ধরছি আমরা। এটা আসলে তোমাদের আসলে যে জিনিসটা কাজে লাগবে সেটাই আসলে আগে আমি পড়াই, কারণ এই ধরনের কি বলে যেটাতে আসলে কিছু বুঝার নাই, বেসিক জিনিসপত্র নিজেরা পড়তে পারবো, এটাতে তোমরা আগ্রহ পাচ্ছ না। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এটা আসার কথা না। ওকে, তো আমরা একটু দণ্ডচিত্র নিয়ে আলোচনা করি। এই দণ্ডচিত্র বা এটাকে তোমরা লেখচিত্র বলতে পারো। এই দণ্ডচিত্র বা লেখচিত্র এটা বেসিকলি তোমাদের ইকোনমিক্স দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2 আর হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3-এ এই দণ্ডচিত্র থেকে গরুর গতে প্রায় প্রশ্ন আসে। গ নাম্বার যেটা 3 নাম্বার মার্কসের জন্য একটা প্রশ্ন, এটা থেকে প্রায় প্রশ্ন আসে। তো এই দণ্ডচিত্র বেসিকলি হচ্ছে তোমার 3 ধরনের: সরল দণ্ডচিত্র, যৌগিক দণ্ডচিত্র আর হচ্ছে মিশ্র দণ্ডচিত্র। আচ্ছা এটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও।
কারণ তোমাদের যেহেতু পরীক্ষায় এখনো অনেক সময় আছে, এই জন্য হয়তো অনেকেই ক্লাস করতে চাচ্ছ না বা ইম্পর্টেন্স বুঝতেছো না। বাট আমি আসলে একটা ইম্পর্টেন্ট টপিক বেসিকলি এই জিনিসটা খুব ভালোভাবে পড়াতে আসছিলাম, এটা আমি তোমাদেরকে পড়িয়ে দেই। যারা এখানে আছো আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতে চাচ্ছ তারা একটু কমেন্ট করো প্লিজ, যে লেখা দেখা যাচ্ছে কিনা আর এটা পরিষ্কার ভাবে এখানে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা আর একটু জুম করতে হবে, আর একটু জুম করতে হবে কিনা একটু বলো, তাহলে হচ্ছে আমি আরেকটু জুম করছি, সমস্যা নাই। বলো এখন দেখা যাচ্ছে কিনা, এখন আমাকে একটু বলো, কারণ এই চিত্র আঁকাটা তোমাদের আসলে শিখতে হবে, ওই জিনিসটাই আমি হচ্ছে দেখাই দিব, ঠিক আছে? এবং প্রশ্ন কিভাবে আসে, কোত্থেকে প্রশ্নগুলো কিভাবে আসে এটাও আমি দেখাই দিব। এখন দেখা যাচ্ছে কিনা, এখন বলো এখন ঠিক আছে কিনা, এখন দেখো। এটা একটু তোমরা নোট করে ফেলতে পারো, আর এই নোট না করলেও এটা একটা হ্যান্ড নোট, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, হোপফুলি এখন বোঝা যাইতেছে। আচ্ছা, যারা ক্লাস করতে চাচ্ছ এখানে, স্পেশালি যারা এখানে মনোযোগী আছো, অনেক উল্টাপাল্টা কমেন্ট অনেকেই করেছে, হোপফুলি যে স্টুডেন্টরা আছো অবশ্যই তারা ক্লাস বোঝার জন্যই ক্লাসে আছো। আমি এখন যে জিনিসটা পড়াচ্ছি এটা তোমাদের অনেক জায়গায় বইয়েও নাই, গাইড বইয়ে এই টপিকগুলো নাই, এই জিনিসটা নাই, এই টপিকটা ওইভাবে এক্সপ্লেন করা নাই, অনেক জায়গায় তোমরা এটা পাবা না। সো এখানে একটু মনোযোগ দিয়ে এটা দেখার চেষ্টা করো। তো এটা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট। দণ্ডচিত্র হচ্ছে 3 প্রকার, সরল, যৌগিক আর হচ্ছে মিশ্র। এটাকে আমরা লেখচিত্রও বলতে পারি, ঠিক আছে? দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে প্রায়ই দেখবা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল তথ্য থাকবে, একটা বছর থাকবে, উৎপাদন থাকবে, ঠিক আছে? তো এখানে ধরো একটা বছর দেওয়া থাকবে, তারপরে কত টন প্রোডাক্ট উৎপাদিত হয়েছে, এরকম কিছু কি থাকবে, তথ্য কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই চিত্রগুলা তোমরা কিভাবে আঁকবা, এই দণ্ডচিত্র কিভাবে তোমরা আঁকবা? অবশ্যই এখানে একটা লম্ব অক্ষ নিবা, একটা ভূমি অক্ষ নিবা, ঠিক আছে? লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিবা, ওকে? লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিবা। এই ভূমি অক্ষে থাকবে বেসিকলি হচ্ছে বছর। এই ভূমি অক্ষতে কি থাকবে বলো? ভূমি অক্ষে থাকবে হচ্ছে বছর, আর এখানে উৎপাদনের পরিমাণ থাকবে, লম্ব অক্ষে থাকবে হচ্ছে উৎপাদনের পরিমাণ, ওকে? উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ এটা কি হিসেবে আছে? টন হিসেবে আছে, তাই না? টন, উৎপাদনের পরিমাণ। তো দেখো তোমাদের যে স্কেল আছে, এখানে যেহেতু আমার স্কেল নাই, স্কেল দিয়ে সমান সমান দূরত্বে 2001 থেকে 2004 সাল পর্যন্ত স্কেল দিয়ে মার্ক করবা। যেমন এটা 2001, তারপর হচ্ছে তোমার 2002, স্কেল দিয়ে কি করবা? সমান সমান দূরত্বে এই দাগগুলা দিবা। তারপরে 2003, আর সর্বশেষ হচ্ছে 2004। যার যার স্কেল থাকবে সমান সমান দূরত্বে এইগুলো দিলা, তুমি সালগুলা এখানে বসাই নিলা। এখন আসো কত টন থেকে এখানে উৎপাদন শুরু হয়েছে? 5 টন, 7 টন, 10 টন, 12 টন। তাহলে আমি কাজ করি, যেহেতু 5 দিয়ে শুরু হয়েছে, আমি এখানে 5 টন থেকে শুরু করি। 5 দ্বিগুণ করে নিব আমি, 5-এর দ্বিগুণ হচ্ছে 10, তারপর হচ্ছে তোমার 15, তারপরে হচ্ছে কত? 20, ওকে? তো এখানে দেখি তো সর্বনিম্ন 5 আর সর্বোচ্চ 12, সেহেতু আমার 5 থেকে 20-এর ভিতরে আমার সবগুলা কি থাকবে? এখানে সবগুলা ডেটা কিন্তু আছে, 5 থেকে 20-এর ভিতরে সবগুলা ডেটা আছে না? বলো এই পর্যন্ত এই বিষয়টা বুঝতে পেরেছো? যারা ক্লাসটা করছো এই পর্যন্ত এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। চিত্রগুলো তোমাদের কলেজ থেকে যদি গ্রাফ পেপার প্রোভাইড করে, আমার মনে হয় না যে এইচএসসি তে গ্রাফ পেপার প্রোভাইড করবে ইকোনমিক্স এর জন্য, এটা খাতায় লিখতে হবে এইভাবে। গ্রাফ পেপার মোস্ট প্রবাবলি প্রোভাইড করে না, তো খাতায় আঁকবা এইভাবে, ঠিক আছে? কিভাবে আঁকবা আমি বলে দিছি, সমান সমান দূরত্ব নিবা, এগুলা সমান সমান দূরত্ব, ঠিক আছে? স্কেল দিয়ে সেন্টিমিটার ঘরে সমান সমান দূরত্ব দিবা এগুলা। বলো বুঝতে পারছো? ওকে, আবার বলতে হবে? আচ্ছা, আনিকা আক্তার মিম, তুমি ক্লাসের পরে এটা রেকর্ডটা একটু দেখে ফেললো, ঠিক আছে? তাহলে এখন দেখো
প্রথমে কত টন? 5 টন। তো এই 5 টন উৎপাদন কত সালে হয়েছিল দেখো তো? 2001 সালে। 2001 সালে কত উৎপাদন হয়েছিল? এই যে 2001 উৎপাদিত হয়েছিল 5 টন। স্কেল দিয়ে খেয়াল করো, একটু খেয়াল করো, স্কেল দিয়ে যে 5 কোথায়? এই যে 5, এখানে একটা দাগ দিবা, এখানে আরেকটা দাগ দিবা, ঠিক আছে? এই আমার 5 টন হয়ে গেল, ঠিক আছে? এই যে এই দাগটা আছে এটা মিডলে থাকবে, এখানে দাগটা মিডলে রাখবা, আর দুই পাশ থেকে, এই পাশ থেকে স্কেল দিয়ে ওই 5 টন বরাবর একটা স্তম্ভ তুমি আঁকবা। তারপর তুমি হচ্ছে এটা লিখে দিতে পারো এখানে, এটা কত? 5 টন আছে, এটা আমি পরে লিখতেছি। তারপরে খেয়াল করো যে 2002 সালে কত ছিল? 7 টন। দেখো 5-এর পরে 6, 7, 8, 9, 10, তাহলে 7 হচ্ছে এই বরাবর আছে আমার, 7 হচ্ছে আমার এই বরাবর আছে। তাহলে এই বরাবর কি করব? আমি আরেকটা দণ্ড দিব, এই হচ্ছে আমার 7 টন। তাহলে এখানে ছিল হচ্ছে 5 টন, তো এখানে হয়েছে তোমার কত? 7 টন। তারপরে কত দেখো 2010 সালে কত? সরি 2003 সালে হচ্ছে তোমার 10 টন। 3 সাল কোথায়? এই 10 কোথায়? এই যে 10। তো এই 10-এর ঘর বরাবর আমি আরেকটা দণ্ড দিব, দিয়ে এটা আমি কনফার্ম করে ফেলবো। তাহলে এখানে কত? এটা হচ্ছে তোমার 10 টন। আর সর্বশেষ 2004-এ ছিল কত টন উৎপাদন? এই যে 12 টন। 12 হচ্ছে আমার এই বরাবর, তাই না? এই বরাবর যেহেতু আমার 12, আমি এই বরাবর 12 বরাবর এটা দিয়ে দিলাম। তো এখানে আমার কত টন? 12 টন উৎপাদন। তো এইভাবে এই এরকম দেওয়া থাকবে, তোমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেওয়া থাকবে, ডেটা থেকে এইভাবে দণ্ডচিত্র তোমাদের আঁকতে হবে। বলো দণ্ডচিত্র কিভাবে আঁকবা, এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। সরল দণ্ডচিত্র বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করতে পারো। সরল দণ্ডচিত্রটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করলে আমরা হচ্ছে যৌগিক দণ্ডচিত্র কিভাবে আঁকে আমরা একটু সেটা দেখবো। এটা একটু কমেন্ট করো যে সরল দণ্ডচিত্র তোমরা বুঝতে পেরেছো কিনা। কিভাবে সরল দণ্ডচিত্র আঁকবা সেটা বুঝতে পেরেছো কিনা এটা একটু কমেন্ট করো। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো। তাহলে আমরা চলো একটু যৌগিক দণ্ডচিত্র কেমনে আঁকে এটা দেখি। তো এখানে ওই চিত্রটা তোমার আঁকা আছে, এই হ্যান্ড নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপলোড করে দিতে বলবো ভাইয়াদের। তো আশা করি এই নোটটা তোমরা পেয়ে যাবা। এখন চলো এই যৌগিক দণ্ডচিত্র। সরল দণ্ডচিত্রের সুবিধা ছিল কি দেখো, সরল দণ্ডচিত্রতে শুধুমাত্র 2টা তথ্য ছিল। খেয়াল করো সরল দণ্ডচিত্রে কি ছিল? শুধুমাত্র 2টা তথ্য ছিল, যে তোমার হচ্ছে বছর দেওয়া ছিল আর ধরো উৎপাদন দেওয়া ছিল। এখন দেখো এই যৌগিক দণ্ডচিত্রতে আমার টোটাল কয়টা তথ্য দেওয়া আছে বলতো? এই যৌগিক দণ্ডচিত্রে আমার টোটাল কিন্তু 3টা তথ্য দেয়া। একটা বছর দেওয়া আছে, এখানে একটা বছর দেওয়া আছে, আবার এখানে রপ্তানি দেওয়া আছে, আবার এখানে আমদানিও দেওয়া আছে। তাহলে বছর, আমদানি, রপ্তানি, এই জিনিসগুলো হচ্ছে যৌগিক দণ্ডচিত্র, মানে 3টা জিনিস দেওয়া। এই 3টা জিনিস যেহেতু দেওয়া, এই দণ্ডচিত্রের জন্য তোমার 2টা যে আলাদা তথ্য আছে এগুলো তোমাকে ইন্ডিকেটর হিসেবে কিছু ইন্ডিকেটর নির্দেশ দিতে হবে। যেমন ধরো আমি এটাকে এইভাবে মার্ক করলাম, এটা হচ্ছে আমার রপ্তানি, আমি রপ্তানিকে এইভাবে প্রকাশ করব, ঠিক আছে? একইভাবে আমি আমদানিকে প্রকাশ করব এইটা দিয়ে, ওকে? এটা হবে হচ্ছে আমার আমদানি। তো এগুলো প্রকাশ করার জন্য তোমাকে আলাদা আলাদা করে কি নিতে হবে? এরকম 2টা নির্দেশক নিয়ে নিতে হবে। এই ধরনের 2টা নির্দেশক নিয়ে নিবা, ওকে? একটা দিয়ে আমদানি বুঝাবে, আরেকটা দিয়ে রপ্তানি বুঝাবে। তাহলে এখানে টোটাল 3টা সেক্টর আমার আছে, একটা সাল দেওয়া, আবার আমদানি রপ্তানি দেওয়া। তাহলে এখন এই চিত্রটা তুমি কেমনে আঁকবা এটা হচ্ছে আমার দেখার বিষয় আছে। এখানে যেহেতু ওকে, এখানে আমি চিত্রটা আঁকি। চিত্রটা তোমরা এখন কিভাবে আঁকবা দেখো। এই লম্ব অক্ষ নিবা একটা, ভূমি অক্ষ নিবা আরেকটা। লম্ব অক্ষতে কি রাখবা বলতো? লম্ব অক্ষতে রাখবা হচ্ছে রপ্তানি আর আমদানি, ঠিক আছে? রপ্তানি প্লাস হচ্ছে কি আমদানি। আর ভূমি অক্ষে সবসময় তুমি বছর রাখবা, এই অক্ষ থাকবে হচ্ছে বছর, ঠিক আছে? তো বছর কোথা থেকে শুরু হয়েছে? 2001 থেকে 2004।
তাহলে 2001, 2002, 2003 আর হচ্ছে আমার এখানে 2004। এখন মানে বুঝার বিষয়, দেখো এই আমদানি এবং রপ্তানির মধ্যে সর্বনিম্ন কত আছে দেখো তো। আমদানি রপ্তানি দুইটার মধ্যে চিহ্নের মধ্যে মানে এই দুইটা তথ্যের মধ্যে অনেকগুলো সংখ্যার মধ্যে সর্বনিম্ন সব থেকে ছোট সংখ্যা কত? 20। সব থেকে ছোট সংখ্যা কত? 20। আর সব থেকে বড় সংখ্যা কত দেখো তো। সব থেকে বড় সংখ্যা হচ্ছে তোমার 40। সব থেকে বড় সংখ্যা কত? 40। তাহলে আমি এখন 10 করে নিব এখানে 40 পর্যন্ত, ঠিক আছে। এখানে 10 টন, তারপরে হচ্ছে তোমার 20 টন, তারপরে 30 টন, তারপরে হচ্ছে এই 40 টন। তাহলে আমার সর্বনিম্ন আর সর্বোচ্চ এই দুইটা জিনিস বের করে আমি এই সমান সমান করে ভাগ করে নিব। 10, 10-এর ডাবল 20, 20-এর ডাবল 30, 30-এর ডাবল হচ্ছে 40। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? একটু কমেন্ট করো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এখন দেখো 2001 সালে রপ্তানি ছিল কত? 20। আমদানি কত ছিল? 30। এটা কিভাবে আঁকবা? 2001 সাল আমার রপ্তানি হচ্ছে 20, এই হচ্ছে আমার 20, এটা আমার কি? এটা হচ্ছে আমার রপ্তানি। এটাকে আমি এইভাবে মার্ক করি। এখন আমি রপ্তানিকে কিভাবে বুঝাইছিলাম মনে আছে? এইভাবে। এটা ছিল হচ্ছে আমার রপ্তানি। আর আমি আমদানিকে কিভাবে বুঝিয়েছিলাম? এইভাবে। এটা হচ্ছে আমার আমদানি। তাহলে এখন খেয়াল করো, তাহলে রপ্তানিটার ঘরটারে আমি কিভাবে পূরণ করব? এইভাবে পূরণ করে দিব। আর আমদানি কত ছিল দেখো? 30। 30 কই? এই যে 30, এই যে এইভাবে আঁকবা। দেন এটারে তুমি হচ্ছে গুলা 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 করে দিয়ে পূরণ করে দিবা। তাহলে একসাথে আমি এখানে কয়টা? দুইটা স্তম্ভ পেয়ে গেলাম। একইভাবে দেখো 2002 সালে রপ্তানি হচ্ছে 25, আমদানি হচ্ছে 35। তাহলে 25 হচ্ছে 30 আর 20-এর মাঝ বরাবর, এই যে এখান থেকে নিলাম, এটাকে হচ্ছে আমি এইভাবে দিব। আর রপ্তানি কত ছিল? 35। 35 কই? 40 আর 30-এর মাঝখানে, এই যে এই হচ্ছে আমার কি? আমদানি। তাহলে এই চিত্রগুলা বাকিগুলো আমি এইভাবে ফিল আপ করবো। সেম ভাবে 2003-এ হচ্ছে 30 ছিল, এই 30। আর এটা কত ছিল? 40। 40 কই? এই আমার 40। একটা হচ্ছে এরকম, আমার রপ্তানি হচ্ছে এরকম, আর আমদানি হচ্ছে আমার এই রকম। গুল্লা 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 দিয়ে আমি পূরণ করব। সর্বশেষ দেখো 2004 সালে কত ছিল? রপ্তানি ছিল হচ্ছে 20। 20 কোথায়? এই যে 20। আর আমদানি কত? সেম 40, এই যে আমার 40। এইভাবে আমি কিন্তু যৌগিক দণ্ডচিত্রগুলা এঁকে নিতে পারবো। যৌগিক দণ্ডচিত্রগুলা আমি এইভাবে এঁকে নিতে পারবো। বলো যৌগিক দণ্ডচিত্র কিভাবে আঁকবা এটা বুঝতে পেরেছো কিনা? এখান থেকে এগুলা থেকে খুব সহজে 3 মার্ক তুমি নিতে পারবা। 3 মার্ক নিতে পারবা। তোমার 3 মিনিট সময় লাগবে এটা করতে। তোমার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে। যারা এটা পারবা 3 মার্ক 3 মিনিট সময় তুমি পেয়ে যাবা। তোমার 7টা সৃজনশীল আনসার করতে হবে। সে জায়গায় যদি তুমি এই ধরনের প্রশ্ন আনসার করো, তোমার খুব দ্রুত কিন্তু প্রশ্নের আনসার হয়ে যাবে। ম্যাক্সিমাম সময় সরল দণ্ডচিত্র পরীক্ষায় আসে, যৌগিক এবং মিশ্রটা একটু কম আসে, বাট ম্যাক্সিমাম সরল দণ্ডচিত্র আসে। বাট মিশ্র যৌগিক আসলেও প্যারা নাই, 3 থেকে 4 মিনিটে তোমার এটা আনসার করা হয়ে যাবে। বলো এটা বুঝতে পেরেছো কিনা? এটা যদি বুঝতে পারো আমরা হচ্ছে পরবর্তী মিশ্র যে দণ্ডচিত্র এটা একটু দেখবো। ওকে, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন চলো আমরা দেখি এই মিশ্র দণ্ডচিত্র আমাকে কিভাবে আঁকতে হবে। মিশ্র দণ্ডচিত্র কিভাবে আঁকবা? দেখো এখানে যে মোড দেওয়া আছে এটা তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে না, ঠিক আছে? পরীক্ষার প্রশ্নে কিন্তু এই মোডটা দেওয়া থাকবে না। পরীক্ষার প্রশ্নে এই দুইটা জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে? আবার এখানে মোড দেওয়া থাকতেও পারে। আচ্ছা, মোড দেওয়া থাকলে কি করবা সেটা আমি একটু দেখি।
তাহলে ধরো মোট দেওয়া আছে, কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে মোট পর্যন্ত দেওয়া আছে। এখন ধরো মোট দেওয়া থাকলে তুমি যৌগিকে কি দেখছো, তিনটা জিনিস ছিল না, বছর, রপ্তানি, আমদানি। যৌগিকে মাত্র এই তিনটা জিনিস ছিল। এখন এই মিশ্র কেন হয়েছে, কারণ এখানে তোমার চারটা জিনিস চলে আসছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, মানে চারটা উপাদান চলে আসছে। চারটা উপাদানকে তুমি কিভাবে গ্রাফে প্রেজেন্ট করবে, এটা হচ্ছে প্যারার বিষয়, তাই না? এটাও খুব সিম্পল। দেখো এটা কি করবা, সেম ভাবে তোমার ওই, আচ্ছা, রপ্তানির জন্য কি করেছিলা, যে চার্ট বানাইছিলা, এই রপ্তানির জন্য যেরকম এরকম চার্ট বানাইছিলা, ইন্ডিকেটর তৈরি করেছিলা ম্যাপের মতো, সেম ভাবে এই রপ্তানি আমদানি এটা সেম রাখবা, এই জিনিসটা সেম থাকবে, রপ্তানি আমদানি, ঠিক আছে? এই জিনিসটা এরকম সেম থাকবে। তো এখন চিত্রটা কিভাবে আঁকতে হবে একটু এটা দেখো, এটা চিত্রটা কিভাবে আঁকবে একটু দেখো। সব সময় মনে রাখবা ভূমি অক্ষে থাকবে বছর, বছরটা সব সময় ভূমি অক্ষে থাকবে, আর এই লম্ব অক্ষে তোমার এই আমদানি রপ্তানি থাকবে। লম্ব অক্ষে থাকবে তোমার এই আমদানি আর হচ্ছে রপ্তানি, ঠিক আছে? তো লম্ব অক্ষে এই আমদানি রপ্তানি থাকবে। তো এখন যেটা করবা, এখন খেয়াল করো যে তোমার এখানে সর্বনিম্ন কত, সেম ভাবে এখানে তোমার 20, আর সর্বোচ্চ কত, দেখো সর্বোচ্চ কিন্তু এখানে 70। তাহলে তুমি যেটা করতে পারো, তুমি এখানে 10 করে নিতে পারো, 10, 20, 30, 40, 50, 60, তারপর হচ্ছে 70। একটু ভালো করে দেখো। আর সালগুলো আমরা হচ্ছে এইভাবে নিব, সেম ভাবে 2001, 2002, আচ্ছা 2002, 2003, আর সর্বশেষ হচ্ছে 2004। তো এখন খেয়াল করো, তোমার প্রথমটাতে আমদানি রপ্তানি, এই পয়েন্টটাতে মোট কত দেখো 50। তো এটা কিভাবে করবা একটু ভালো করে দেখো, যে মোট কত আছে, মোট আছে হচ্ছে 50। তাহলে আমি আগে এখানে 50 কোথায়, এই যে 50, 50 বরাবর পূরণ করব। এখন বলে এই 50-এর মধ্যে তোমার রপ্তানি কত, 20। তাহলে 20 কোথায় আছে, এই যে 20। তাহলে এই 20 অংশটা হচ্ছে রপ্তানি, আর বাকি যে অংশটা আছে এইটা হচ্ছে তোমার আমদানি। তো সেম ভাবে পরেরটার মোটের অংশটা দেখবা কত আছে, 60। 60 কোথায়, এই যে এখানে 60। তো এখানে হচ্ছে রপ্তানি কত, 25। 25 কোথায় আমার, 30 আর 20-এর মাঝখানে 25, এই যে এই হচ্ছে আমার রপ্তানি, আর এই যে বাকি অংশটা এটা হচ্ছে আমার আমদানি। তারপরে কত, 70। 70 হচ্ছে একদম চূড়াতে, এই 70। এখানে আমদানি হচ্ছে তোমার, রপ্তানি হচ্ছে তোমার 30, আর বাকি যে অংশটা আছে এটা হচ্ছে আমার আমদানি। এবং সর্বশেষ আবার কত আসে, আবার আসে তোমার এটা 60। এই যে 60 দিলাম, তোমার এখানে রপ্তানি কত, রপ্তানি হচ্ছে 20। 20 বরাবর আমি একটা দাগ দিয়ে নিব, এই যে 20, আর বাকি যে অংশটা আছে এই বাকি অংশটা হচ্ছে আমার আমদানি। তো এইভাবে তোমরা চাইলে এই মিশ্রদণ্ড চিত্র আঁকতে পারো। বলো এই মিশ্রদণ্ড চিত্রটা কিভাবে আঁকবা, এটা বুঝতে পেরেছো কিনা? মিশ্রদণ্ড চিত্রটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। আচ্ছা জাহান ইসলাম, বুঝো নাই, তুমি কি ক্লাসে ছিলা? ক্লাসে থাকলে তো বোঝার কথা। এটার বর্ণনা তোমরা দিতে পারো, বর্ণনা দেওয়া তো আহামরি কোনো প্যারা না। যে 2001 সালে রপ্তানি কত ছিল, আমদানি কত ছিল, মোট কত ছিল, 2002 সালে কত ছিল, দেখা দেখা শুধু এইগুলা সংখ্যাগুলো লেখা দিবা, এটাই বর্ণনা। আর দণ্ডচিত্রতে বর্ণনা চাবে না, শুধু দণ্ডচিত্র চাবে, বর্ণনা না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? বর্ণনা ম্যান্ডেটরি না, বর্ণনা দেওয়া ম্যান্ডেটরি না, বা তুমি চাইলে দিতে পারো 2-3 লাইনে একটা বর্ণনা দিতে পারো চাইলে, বাট বর্ণনা দেওয়া কি জরুরি না, ঠিক আছে? বর্ণনা না দিলেও চলবে, কারণ তোমাকে মেইনলি হচ্ছে কি দণ্ডচিত্র চাচ্ছে। ঠিক আছে, হোপফুলি তোমরা এই দণ্ডচিত্রগুলা বুঝতে পেরেছো। এখন আমি দেখতে চাচ্ছি যে এটা আমরা একটু প্রয়োগ দেখি। এটা আসলে কোথায় কাজে লাগে একটু দেখতে হবে।
এই ফাইনাল সাজেশনের ক্লাস তো এখন তোমাদের নিব না আমি, কারণ আচ্ছা এটাতে না মেবি এটার প্রয়োগ ক্ষেত্র কোথায় এটা আমাকে একটু দেখতে হবে, তোমাদেরকে আমি একটু এটা দেখাতে চাচ্ছি, দাঁড়াও। মোস্ট প্রবাবলি এটাও না, PDF3 এটা হতে পারে কিনা একটু দেখি। এই দণ্ডচিত্র যে পরীক্ষা কিভাবে আসে এটা একটু দেখাটা তোমাদের জন্য জরুরি। এটা দেখিয়ে আসলে আমি আজকে ক্লাস শেষ করে দিব ভাবতেছি। আচ্ছা এটা কি এখানে কিনা একটু দেখি। আচ্ছা এটা এখানে নাই। মোস্ট প্রবাবলি এটা এদিকে থাকবে। কোথায় আছে? আচ্ছা এই কোশ্চেনটা আমি এই মুহূর্তে এটা খুঁজে পাচ্ছি না, আমি পরবর্তী ক্লাসে আসলে তোমাদের এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এই দণ্ডচিত্র থেকে কি ধরনের কোশ্চেন আসে এটা আলোচনা করব। আর যদি পারি দাঁড়াও দেখি সার্চ দেওয়ার সিস্টেম আছে কিনা, আমি তোমাদের সরাসরি সার্চ দিয়ে এটা একটু দেখানোর চেষ্টা করি কোশ্চেনটা। এইচএসসি ইকোনমিক্স সেকেন্ড পেপার, তাই তো? সেকেন্ড পেপার বোর্ড কোশ্চেন। তাহলে চলো বোর্ড কোশ্চেন গুলো একটু দেখি এটার। আচ্ছা এখানে ক্রসওয়ার্ক। আচ্ছা এখানে গুগল আসলে ঠিক মতো কাজ করতেছে না। হোপফুলি এই কোশ্চেনটা এখন অ্যাড করা হয় নাই সামহাউ, তো আমি পরবর্তী ক্লাসে আসলে এই প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর কি আলাদা করে, ঠিক আছে? হ্যাঁ স্তম্ভচিত্র, লেখচিত্র, দণ্ডচিত্র, দ্বন্দ্বচিত্র না, এটা দণ্ডচিত্র, ঠিক আছে? সো আজকে তাইলে আমি এখানে ক্লাস আসলে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ এখানে অনেকেই অনেক ধরনের অযোজিত কমেন্ট করছো তোমরা, তো এই জন্য আসলে ক্লাসটা আমিও আজকে ভালো করে নিতে পারি নাই। এইভাবে যদি হয় মেবি আসলে যেটা করতে হবে তোমাদের এই কমেন্ট সেকশন অফ করে ক্লাস নিতে হবে। তো যারা স্পেশালি হচ্ছে আসলেই বুঝতে চাচ্ছ, ইকোনমিক্স জিনিসটা বুঝে বুঝে পড়তে চাচ্ছ, বা পরীক্ষার আগে মোটামুটি একটা ফাইনাল রিভিশন টাইপের জিনিস দিতে চাচ্ছ, তাদের জন্য বেটার হবে। সো আমরা আজকে হোপফুলি তোমাদের এই গ্রুপে একটা চেষ্টা করব যে সার্ভে চালানোর জন্য যারা কারা আসলে স্পেশালাইজড ভাবে ক্লাস করতে চাচ্ছ, কারণ তোমাদেরকে ফ্রিতে ক্লাস দিলে যে অবস্থা দেখা যাচ্ছে এটা আসলেই হতাশাজনক। সো এই ধরনের অ্যাক্টিভিটি যদি তোমরা কমেন্ট করতে থাকো তাহলে আসলে ক্লাস নেওয়া যাবে না আর কি।
না, আজকে মোস্ট প্রবাবলি আজকে আমি কোনো ক্লাস নিচ্ছি না, এখন আর কোনো টপিক পড়াবো না, কারণ এখানে ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট ছিল। তো অনেকেই হয়তো গুরুত্ব দিয়ে ক্লাস করতে চেয়েছে, বাট আমি একটা টপিক বা একটা চ্যাপ্টার খুব ভালোভাবে আমি পড়াইতে পারি নাই তোমাদের কমেন্টের জন্য, কারণ এখানে আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে ক্লাসে আগ্রহী না। বাট আমি বলতে চাচ্ছি তোমাদের যে দণ্ডচিত্র আজকে আমি পড়িয়েছি বা লেখচিত্র যেটাকেই বলো তোমরা, এটা আমি তোমাদের গ্রুপে আপলোড করে দিব। এটা আমি নেক্সট দিন এটা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, এই দণ্ডচিত্র থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, এরকম অনেকগুলো প্রশ্ন আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করব। তো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, দণ্ডচিত্রটা একটু ভালো করে তোমরা পড়ে ফেলো, শিখে ফেলো। পিডিএফটা আমি শেয়ার করে দিব, শেয়ার করে দেওয়ার কথা বলবো। তো ইনশাল্লাহ নেক্সট পরবর্তী দিন পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট দিন দণ্ডচিত্রের বিস্তারিত যে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, এবং অন্য যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো আছে আমি অগুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলা যারা অ্যাকচুয়ালি ক্লাস করতে চাই ওদেরকে আলাদা করে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।